কাজ করে। দেখেন, আহ, মনে করেন যে আহ, মানে আমরা তো নিজেরা কোনো কাজ তো তেমন করি না যখন আমরা কম্পিউটার দিয়ে কাজ করি। মানে আহ, কারণটা হচ্ছে কি যে আমরা মানে কম্পিউটারটা খুব দ্রুত দ্রুত এবং নির্ভুল ভাবে কাজ করতে পারে। একটা আপনি ক্যালকুলেশন দিলেন, সেই ক্যালকুলেশনটা যত দ্রুত বা নির্ভুল ভাবে করা যায়, তো তার জন্যই কিন্তু আমরা মেইনলি কম্পিউটারের প্রোগ্রাম বা কম্পিউটারকে ক্যালকুলেশনের কাজের জন্য আমরা ইউজ করি। যেমন ধরেন যে 1 লক্ষ সংখ্যা হাতে হাতে যোগ করতে হলে কিন্তু আমাদের প্রায় কয়েকদিন লেগে যাবে। মানে প্রায় 1 লক্ষ সংখ্যা বা 1 কোটি সংখ্যা যদি আমি যোগ করতে যাই, হাতে হাতে যোগ করতে যাই, সো আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। কিন্তু কম্পিউটারকে যদি আমি সেই কাজটা করতে দিই, তাহলে মানে সে কিন্তু 1 সেকেন্ডের কম সময়ে সে কাজটি করে ফেলবে। কাজটি করার জন্য যদি কম্পিউটারকে কয়েকদিনও সময় লেগে যেত, তাহলে কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করতে পারতাম না। মানে এই কথাটা বলতে আমি বোঝাচ্ছি যে কম্পিউটারকে যদি আমি কাজটা দিলাম এবং সেই কাজটা করতে কিন্তু অনেকদিন সময় লাগিয়ে ফেললো, তো তাহলে কিন্তু আমরা কম্পিউটার দিয়েও কিন্তু সেই কাজটা কিন্তু আদতে করতে পারতাম না। সো একটা কাজ করতে মানে এই কথাটা আমরা বুঝতে পারছি যে একটা কাজ করতে প্রোগ্রামের কতটুকু সময় লাগলো। তো সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখে থাকবেন যখন আমরা কম্পিউটারে প্রোগ্রাম রান করি, রান করার শেষে এটা কিন্তু একটু সময় নেয়। হয়তো আমরা সময়টা বুঝতে পারি না, বিকজ আমাদের প্রসেসরটা একটু স্পিডি। সো এই জন্য হচ্ছে কি আমরা হয়তো বুঝতে পারি না যে কতটুকু স্পিডে হচ্ছে রান হচ্ছে, বাট আদতে কিন্তু একটু হলেও সময় নেয়। এই যে সময়টা যে সে নিচ্ছে, তো নেয়ার কারণে তার হচ্ছে যে সে কিন্তু মানে টাইমটা এজন্যই নিচ্ছে যে তাকে ক্যালকুলেশন গুলো করতে হচ্ছে। আর মানে এই হাতে কলমে বা প্র্যাকটিক্যালি তাকে কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হচ্ছে। তো এই যে টাইমটা যে নেওয়া হচ্ছে, আমরা যেটা হাতে করতাম সেটা যে কম্পিউটার করছে, এই টাইমটাকে কিন্তু বলা হয় এই সময় বেশি বা কম, এই জিনিসটাকে কিছু ভাবে বা কিছু ওয়েতে হচ্ছে আপনার ডিফাইন করা হয়। তো আমরা আহ, মানে হচ্ছে যে মানে প্রোগ্রামে মনে করেন যে আমরা তো বেশ কিছু সংখ্যক লাইব্রেরি ইউজ করি বা লাইব্রেরি ফাংশন ইউজ করি। তো মানে যেগুলো হচ্ছে আগে থেকে দেয়া থাকে, ওই জিনিসগুলো যখন দেয়া থাকে আমরা যখন ইউজ করি, লাইব্রেরি ফাংশন বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা কিন্তু প্রথমে যেমন হচ্ছে যে সিপিপি মানে হচ্ছে সি প্লাস প্লাস আমরা কি লিখি যে হ্যাশ সিপিপি তে আমরা কি লিখি মেইনলি যে ইনক্লুড আইও স্ট্রিম লিখি। এটা কিন্তু একটা লাইব্রেরি মানে ফাংশন। তারপর হচ্ছে যে আমরা এখানে নিচে আরেকটা লাইব্রেরি ফাংশনটাকে ইউজ করে দিই, সেটা হচ্ছে ইউজিং নিউ স্পেস স্ট্যান্ডার্ড এসপিডি। অথবা আমরা যদি সি সি করতাম, যদি আমরা সি করতাম, তো আচ্ছা, আমি যদি এটাকে সেভ করি, আমরা আমরা যদি সি দিয়ে করতাম তাহলে আমরা কি করতাম যে ইনক্লুড stdio ডট এইচ। সো এটা এটা হচ্ছে কি লাইব্রেরি ফাংশনটাকে হচ্ছে কি আমরা ইনক্লুড করলাম বা লাইব্রেরি ফাংশনটাকে হচ্ছে আমরা দিয়ে দিলাম। সো লাইব্রেরি ফাংশন দেওয়ার মানে কি, মানে হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমি এখন যতগুলো জিনিস ইউজ করব, মানে আমি ভ্যারিয়েবল ডিফাইন করা ছাড়া অন্যান্য যে জিনিসগুলো আমি হচ্ছে ইউজ করছি, সেই জিনিসগুলো হচ্ছে লাইব্রেরি থেকে আসছে। অর্থাৎ ধরেন যে ই ফাংশন ইউজ করলাম, এলস ইউজ করলাম, যদি ফাংশন স্টেটমেন্ট, তো ইফ এলস বা হচ্ছে যে ফাংশন ইউজ করে সেই ফাংশনটাকে আমরা হচ্ছে পরবর্তীতে রেজাল্টের জন্য দেখব, বা হচ্ছে যে আমরা ফর লুপ ইউজ করলাম, হোয়াইল লুপ ইউজ করলাম, ডু হোয়াইল লুপ ইউজ করলাম, বা হচ্ছে যে রিটার্ন ফাংশন ইউজ করলাম, ইন্টিজার মানে ডেটা টাইপ ইউজ করলাম। এই যে জিনিসগুলো আমরা ইউজ করছি, সো এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি লাইব্রেরি থেকে আসছে। যখন জিনিসগুলো লাইব্রেরি থেকে আসছে, তো তখন এগুলো কাজ করতে কিন্তু বা এগুলোকে নিয়ে প্রসেস করতে কিন্তু একটু সময়ের দরকার হয়। সেই সময়টা কিন্তু টাইম কমপ্লেক্সিটি কে আদতে আমাদের কাছে নিয়ে আসে।
সো আমরা প্রোগ্রামে যে সময় সংক্রান্ত লাইব্রেরি ফাংশন ব্যবহার করি বা এটা করে ব্যবহার করে কিন্তু আমরা বের করতে পারি যে প্রোগ্রাম রান করতে কতটুকু সময় লাগলো। এটা কিন্তু আমরা সময়টাই কিন্তু মানে টাইম দিয়ে মানে হচ্ছে যে সংখ্যা দিয়ে কিন্তু হিসাব করি না যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট। টাইমটাকে এভাবে হিসাব না করে একটা ওয়ে দিয়ে হিসাব করা হয়। সো আমরা যদি টাইম কমপ্লেক্সিটি হিসাবটা কিতাবটা যদি আমরা বুঝতে পারি, তখন কিন্তু আমাদের জন্য প্রোগ্রামটা রান করে সেটি বের করার মানে আউটপুটটা বের করা কিন্তু খুব বেশি একটা আমাদের মানে হবে না, যে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন প্রোগ্রামটা করলে কতটুকু ছোট হবে বা টাইম আমার কম লাগবে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। কিছু কি বুঝছি না উপর দিয়ে গেছে? কিছু কি বুঝতে পারছি আমরা? বলুন তো একটু। টাইম কমপ্লেক্সিটি, সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কি যে প্রোগ্রামটা করতে আমার কি পরিমাণ টাইম লাগছে, সময় লাগছে আমার। জি স্যার। আচ্ছা, এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমরা দেখেন কম্পিউটারকে দিয়ে কাজ করানোর মানে আমাদের আরেকটা কারণ হচ্ছে কি যে আমরা অনেক কিছু কিন্তু আমাদের মেমোরিতে রাখতে পারি না। আমাদের মেমোরিতে রাখাটা কিন্তু একটু কষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে কম্পিউটারে স্থায়ী মেমোরিও আছে, অস্থায়ী মেমোরিও আছে। তো আমাদের মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করেন, আমাদের মানুষের কিন্তু স্মরণ শক্তি আছে বা মানে স্টোরে মাথার কিছু স্টোরেজ আছে। তো এই ব্রেনের যে স্টোরেজটা সেটা কিন্তু কিছু জিনিস মনে রাখতেও পারে আবার নাও রাখতে পারে। মনে রাখবে কি জন্য? যদি তার লজিক্যালি কোনো কিছু মনে রাখা হয়। আর মনে রাখতে পারবে না কি জন্য? লজিক্যালি মনে রাখতে পারে না, মানে কোনো লজিক নেই সেটা মনে রাখার জন্য। আবার এমনও হয় যে বয়সের কারণে হচ্ছে অনেক কিছু ভুলে যায়। যেমন মনে করেন যে আমি যখন বিএসসি লেভেলে ছিলাম, তখন আমার হচ্ছে বেশ কিছু কয়েকটা টপিকে ছিল আমার, আমি মানে কিছুদিন ধরে দেখে হচ্ছে মনে পড়তেছে, বাট হঠাৎ হঠাৎ করে কিন্তু আমি মনে করতে পারি নাই। আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে মনে করাটা। তো এই যে মনে করতে পারি নাই, তো এই জিনিসটা কেন হচ্ছে? বিকজ অফ আমি চর্চা করিনি। তো এই যে এই প্রবলেমগুলো সলিউশনের জন্য কম্পিউটারকে কিন্তু দেয়া হয় কোনো কিছু, যাতে হচ্ছে যে কম্পিউটার বুঝতে পারে যে আহ, মানে মানে যে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে কম্পিউটার যেন মেমোরিতে রাখতে পারে। হ্যাঁ, তো মানে যতটুকু কম্পিউটারকে মেমোরি দেওয়া হয়েছে তার কিন্তু ততটুকুই আছে, বাট তার মধ্যে আমি তাকে সর্বোচ্চ ইউজ করতে পারছি কিনা, যে আমি তার উপর ভরসা করতে পারছি কিনা যে অনেকক্ষণ পর্যন্ত বা অনেক দিন পর্যন্ত সে জিনিসটা মনে রাখতে পারবে। হ্যাঁ, তো আমরা কিন্তু তাহলে প্রোগ্রাম দেখে মানে প্রোগ্রামটা যখন আমরা রান করছি, তো তখন কিন্তু আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই প্রোগ্রামটাতে কি পরিমাণ জায়গা লাগছে বা কি পরিমাণ স্পেস নিয়ে বা স্টোরেজ নিয়ে কম্পিউটারটা কাজ করছে। সো তার বেশি কিন্তু আমরা মেমোরি তাকে প্রোভাইড করতে পারবো না। যেমন দেখেন আমার কম্পিউটারে হচ্ছে যে 1 টেরাবাইট হচ্ছে আপনার মেমোরি, সাপোজ হার্ড ড্রাইভে আছে। তো আমি কি চাইলে এর চেয়ে বেশি জিনিস রাখতে পারবো কম্পিউটারে? পসিবল আমার পক্ষে রাখা? নো স্যার। পারবো না। আবার দেখেন, আমার এটা তো গেল হচ্ছে আমার হার্ড হার্ড ড্রাইভের কথা বললাম। এখন ধরেন আমি র্যাম চিন্তা করি, আমার যে র্যামের মধ্যে, সো আমি এই যে এখন প্রোগ্রামটা রান করতেছি, যদি এখন রান করি, সো রান করলে হচ্ছে আমার কিছু জিনিস হচ্ছে এখানে দেখতে পাবো যে আউটপুট আমাকে দেখাচ্ছে। বাট র্যামেরও তো একটা নির্দিষ্ট সীমা আছে। ধরেন যে আপনার 4 জিবি 8 জিবি এই পরিমাণ র্যাম আছে। তো তার চেয়ে বেশি জিনিস যদি আমি দিতে যাই, তো তখন র্যামের জন্য কি জিনিসটা নেওয়াটা অসুবিধা না? জি স্যার। জি স্যার। সেজন্য আমরা কি করি যে প্রোগ্রামটাকে এমন ভাবে করার চেষ্টা করি যে প্রোগ্রামটা কি হয় আদতে মানে সময় তো কম লাগবেই, তার সাথে হচ্ছে সে স্পেসটাকেও একটু কনসিডার করতে পারে, যে স্পেসটা যেন তার একটু বা মেমোরি যেন তার কম লাগে, কম মেমোরি নিয়ে যেন সে কাজ করতে পারে। সো আমরা কিন্তু তাহলে অ্যালগোরিদম গুলো দেখলে বা প্রোগ্রাম দেখলে কিন্তু বুঝতে পারবো যে বা সহজেই যেন বলে দিতে পারি যে প্রোগ্রামটা কতটুকু মেমোরি ব্যবহার করবে। মানে প্রত্যেকটা প্রোগ্রাম শেষে যেন আমরা বলতে পারি যে হ্যাঁ এই প্রোগ্রামটা এই পরিমাণ মেমোরি ইউজ করছে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো একজন প্রোগ্রামারের কিন্তু চেষ্টা থাকা উচিত যে তার প্রোগ্রামের মানে তার প্রোগ্রাম যে সে করছে সেটার টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি দুটো যেন মানে কম থাকে, বেশি না হয়। কোডটা করলে যেন আমার টাইম অনেক বেশি হয়ে যায় বা স্পেসটা অনেক বেশি হয়ে যায়, এমন যেন না হয়। বা মানে এমন যেন না হয় যে আবার
এই মানে সময়টা বাঁচানোর জন্য আপনি অনেক বেশি মেমোরি ইউজ করছেন, আবার কখনো মেমোরি বাঁচানোর জন্য আপনি অনেক প্রোগ্রাম ইউজ করছেন যেটার জন্য অনেক সময় সময় ইউজ করতে হচ্ছে, এমনও যেন না হয়। মানে কোনোটাই যেন বেশি না হয়, মেমোরির জন্য সময় বেশি অথবা সময়ের জন্য মেমোরি বেশি, কোনোটাই যেন না লাগে। সো এমন ভাবে আমাদেরকে প্রোগ্রামটা করতে হবে যে প্রোগ্রাম তো ইয়ারাও করে, ইন্টারমিডিয়েটের বাচ্চারাও করে, বাট তারা কিন্তু ওই সময়ের বিষয়টা কিন্তু বুঝতে পারে না যে কিভাবে করতে হচ্ছে। So, আমরা যারা প্রোগ্রামার বা প্রোগ্রাম করব বা প্রোগ্রামার হব ভবিষ্যতে, সো তাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে আমাদের খুব বেশি সময় যেন ওটা ইউজ করতে না হয়। যেমন ধরেন যে আপনি ফেসবুকে আপনার কাজ করছেন, আপনি একটা ট্যাবে গেলেন, আপনার ইন্টারনেটের স্পিড ভালো থাকলে কিন্তু খুব দ্রুত আপনি ট্যাবে পৌঁছাতে পারেন। আপনি কম্পিউটার থেকে যান বা মোবাইল থেকে বা মোবাইল রেসপন্সিভে যান, মোবাইল থেকে কিন্তু একটু স্পিডে যায় বিকজ একটু রেসপন্সিভ করা। আর কম্পিউটারে যায় বাট হয়তো একটু মানে স্পিডটা একটু ইয়া লাগে, মানে একটু সময়টা বেশি লাগে। বা মেমোরিটা আপনারা যদি একটা কাজ করতে পারেন যে বেশ কয়েকটা ট্যাব খুলে কাজ করতে পারেন, তখন দেখবেন যে কিছু কিছু সময় ট্যাব মানে কাজ করছে না বা স্লো হয়ে যাচ্ছে। এই কারণ হচ্ছে কি যে মেমোরি রাখতে পারছে না, মানে তার মধ্যে জিনিসটা রাখার ক্যাপাসিটিটা কমে গিয়েছে। যেমন আমার পিসিতে দেখেন অনেকগুলো ট্যাব খোলা, আমি যদি আপনাকে দেখাই প্রায় 20-25টার মতো ট্যাব খোলা আছে, মানে আমার কাজের জন্য আমি খুলে রেখেছি। বাট এখানে এই ট্যাব খোলার জন্য কিন্তু অনেক টাইম লাগছে, যার ফলে কি হয়, আমি প্রোগ্রামটা যদি এখন রানও করি আপনারা দেখবেন যে একটু সময় লাগবে। সময়টা কেন লাগবে? বিকজ আমার র্যামটা বেশি খরচ হচ্ছে বা আমার মেমোরিটা বেশি খরচ হচ্ছে, এই জন্য কিন্তু আমার টাইমটাও বেশি লাগছে। সো আমার টাইম কমপ্লেক্সিটিও বাড়ছে, আমার স্পেস কমপ্লেক্সিটিটাও কিন্তু বাড়ছে। সো এই টাইম বা স্পেস এই দুইটাকেই পরিমাপ করার জন্য কয়েকটা জিনিস আছে। সো যদি আমরা জিনিসগুলোকে একটু বললি সেটা হচ্ছে যে মানে এটাকে বলা হয় যে গাণিতিক ফাংশন, হুম, বা ম্যাথমেটিক্যাল ফাংশন বলা হয়। আহ, আপনার নাম শুনেছেন, না শুনে থাকলে এখন আবার একটু দেখবেন। সেটা হচ্ছে একটাকে বলা হয় থেটা, একটাকে বলা হয় ওমেগা, আরেকটাকে বলা হয় বিগ ও। এটাকে বলা হয় থেটা। এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি যে জিনিসগুলো বলতেছি বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোগ্রামটা করতে আমরা কতটুকু কম সময় লাগে সেই জিনিসটা বোঝা, বা কতটুকু কম সময় না ঠিক কতটুকু সময় লাগছে সেই জিনিসটা বোঝা। বিকজ তাহলে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে আরো ছোট করতে পারবো বা অপটিমাইজ করতে পারবো। এটাকে বলা হয় হচ্ছে ওমেগা, ইজ কল্ড ওমেগা। আর এটাকে বলা হয় বিগ ও, বা মাঝে মাঝে এটাকে অর্ডার অফ ও বলা হয়। আমরা দেখবো, সমস্যা নেই, আমি এক্সাম্পল দেখাচ্ছি। মানে আমাদের মানে কম্পিউটার সায়েন্সের একটা জিনিস কি, আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে দেখাতে পারি। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে মানে সবকিছু দেখানোর জন্য কোনো না কোনো এক্সাম্পল আমাদেরকে দেওয়া যায়। আচ্ছা, ধরেন আমি হচ্ছে একটা সিটি হচ্ছে একটা প্রোগ্রাম রান করব বা একটা হচ্ছে প্রোগ্রাম মানে দেখব যে যেন আমরা দিক মানে বিষয়টা কি অ্যাকচুয়ালি অ্যালগরিদমের এই যে কমপ্লেক্সিটিটা সেটা জন্য বুঝতে পারি। যেমন দেখেন আমি বললাম যে ইনক্লুড stdio ডট এইচ, তারপর হচ্ছে আমি বললাম যে ইন্টিজার মেইন। তো এটা হচ্ছে কি, মেইন ফাংশনটা হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ফাংশন, আর ইন্টিজার কি, এটা হচ্ছে ভ্যারিয়েবল ইয়া ইয়া ডেটা টাইপ। মেইনটা হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা থাকতেই হবে, তা না হলে হচ্ছে আমাদের মেইন ফাংশনটা রান হবে না। আর ইনক্লুড stdio ডট এইচ হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন, যেটা দিলে হচ্ছে আমরা আমাদের যতগুলো লাইব্রেরি ফাংশন আছে বা যতগুলো ফাংশন আমরা ইউজ করি বা স্টেটমেন্ট বা কন্ডিশন ইউজ করি সেগুলো হচ্ছে কি আমরা করতে পারবো। তো দেখেন আমি যদি এখন ধরেন যে ইয়া নেই, ভেরিয়েবল নেই, ধরেন যে নিলাম n1, নিলাম হচ্ছে n2, আমি ধরেন যে যোগ করবো আর কি সাপোজ, আর নিলাম হচ্ছে রেজাল্ট। ধরে নিলাম যে n1টা হচ্ছে 10, আর 10, আর n2টা হচ্ছে সাপোজ ধরেন যে 20, 20 ধরলাম। তারপরে বললাম যে রেজাল্টটা হচ্ছে কি, আমি দেখতে চাচ্ছি রেজাল্ট ইজ ইকুয়াল টু n1 প্লাস
ইন্টু রিটার্ন 0 দিয়ে দিই। প্রোগ্রামটা কিন্তু কোনো আউটপুট নাই, বিকজ আমি কিন্তু কোনো কিছু প্রিন্ট করিনি লাস্টে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই উপরে যে প্রোগ্রামটা আমি মানে এই যে প্রোগ্রামটা আমি লিখলাম, এই প্রোগ্রামটার কমপ্লেক্সিটি কত? সো প্রোগ্রামটা দেখেন মেইনলি 4টা কাজ করতেছে। কি কি? প্রথম কাজটা হচ্ছে, হ্যাঁ বলেন দেখি, কি একজন বলেন। স্যার 3বার অ্যাসাইন করছে স্যার, একবার স্যার আপনার একবার আপনার যোগ অপারেশন করছে, আপনার মোট 4বার। হুম হুম হুম। মানে তো এন ওয়ান একটা, এন টু আর রেজাল্ট এই জন্য আপনার মানে 3বার অ্যাসাইন করছে, আর আপনার এই হ্যাঁ একবার যোগ করছে রেজাল্টটা পুরো। হ্যাঁ। হ্যাঁ, ভেরি গুড। আপনার অর্ডার অফ আপনার এটা হলো আপনার অর্ডার অফ অন হবে। এই, হ্যাঁ হ্যাঁ। তো মানে এই জিনিসটা হচ্ছে যে মানে অর্ডার অফ ওয়ানটা কেন হচ্ছে সেটা আমি বলি। বিষয়টা হচ্ছে যে n1টা হচ্ছে 10, মানে এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি 10টা রাখতেছি। n2 ভ্যারিয়েবল হচ্ছে আমি 20 রাখতেছি। n2 ভ্যারিয়েবল হচ্ছে আমি 20 রাখতেছি। আর এই n1 আর n2 এটাকে যোগ করে হচ্ছে কি আমি রেজাল্টের মধ্যে রাখছি, রাখতেছি 3। আর 4 নাম্বার হচ্ছে n1 আর n2 কে আমি যোগ করতেছি। আবার যদি বলি n1 কে হচ্ছে মানে n1 এর মধ্যে আমি 10 বা n1 ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি 10 রাখতেছি। n2 ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি 20 রাখতেছি। n1 আর n2 কে আমি যোগ করতেছি। আর যোগ করে এটার রেজাল্টটা হচ্ছে কি আমি এই রেজাল্টে অ্যাসাইন করতেছি বা এই এখানে হচ্ছে রাখতেছি, এই রেজাল্ট যে ভ্যারিয়েবলটা নিয়েছি এখানে রাখতেছি। 4টা কাজ হলো না? এই হচ্ছে একটা কাজ, এই হচ্ছে আপনার একটা কাজ, তারপরে এটা হচ্ছে 2 নাম্বার কাজ, এটা হচ্ছে 2 নাম্বার কাজ, তারপরে এই যে n1 আর n2 যে আমি যোগ করছি, এই যোগটা হচ্ছে 3 নাম্বার কাজ, হচ্ছে 3 নাম্বার কাজ। আর এই যে রেজাল্টটা যে লিখেছি, এই রেজাল্টটা হচ্ছে কি 4 নাম্বার। 2 হচ্ছে 4 নাম্বার, মানে আমি এখানে যে রাখলাম জিনিসটাকে, এটা হচ্ছে 4 নাম্বার কাজ। স্যার 3টা অ্যাসাইনমেন্ট অপারেশন আর একটা এই যে গাড়ি অপারেশন। অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন অপারেশন। অ্যাসাইনমেন্ট বলতে অ্যাসাইন করা, যে রেজাল্টটাকে কোথাও রাখলাম আর কি। যেমন 10টাকে হচ্ছে n1-এ রাখলাম, 20টাকে হচ্ছে n2-তে রাখলাম। রাখা মানেই হচ্ছে অ্যাসাইন করা। কোনো কিছু, কোনো ডেটাকে কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখাই, স্টোর করাই হচ্ছে অ্যাসাইন করা, বা তাকে তার কাছে আমি দিয়ে রাখলাম, এটাকে বলা হয় অ্যাসাইন করা। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন। সো মানে ইকুয়াল, একটা ইকুয়াল দেখলে ওটা বুঝতে পারবেন যে ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন। সো n1 বা n2 যে ভেরিয়েবল গুলো লিখলাম, তো এই জিনিসটার মধ্যে মানে আমরা যে 4টা কাজ করলাম, এই 4টা কাজের মধ্যে এখন দেখেন আমরা কিন্তু একটা একটা করে সবগুলাই দেখতেছি, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখা হচ্ছে। এই ক্ষেত্রে প্রোগ্রামের কমপ্লেক্সিটিটা কি হবে? তো এটাকে বলা হয় প্রোগ্রামের কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ 1। এটাকে বলা হয় বিগ ও অফ 1। বিগ ও অফ 1 হবে যদি আপনি এই যে অপারেশনগুলো করলাম, আপনি যদি এটার বদলে আরো 10টাও করতেন, যদি মানে এই 4টি অপারেশনের যদি বদলে যদি আমি আরো 10টা অপারেশন করতাম, তাহলেও কিন্তু আমার বিগ ও ওয়ানই আসতো। বা আমি যদি কমপ্লেক্সিটিটা বলি, কমপ্লেক্সিটিটা কিন্তু আমরা বিগ ও ওয়ানই বলতাম। সো যখনই কোনো প্রোগ্রামের ইনপুটের ক্ষেত্রে আমাদের এই ধরনের অপারেশনস আছে মানে আসে আর কি, এই এই জাতীয় কোনো অপারেশনস থাকে যেগুলো একটা একটা করে সবগুলো দেখা হচ্ছে, বা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের অপারেশনের সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এর চেয়ে বেশি অপারেশনস থাকবে না, যে আমরা ফিক্স করে দিয়েছি যে কয়টা, সেই কয়টা অপারেশনস থাকবে। তো ঠিক এই সময় আমরা প্রোগ্রামের কমপ্লেক্সিটিটাকে বলবো বিগ ও অফ 1। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন ধরেন আমি বললাম যে আমি 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে চাই, বা 1 থেকে n সংখ্যক মান পর্যন্ত আমি যোগ করতে চাই। মানে আমি বললাম যে 1 থেকে শুরু করে আমি মানে 1 2 3 4 এভাবে করে হচ্ছে আমি সংখ্যাগুলোকে যোগ করতে চাই।
সো এটা হচ্ছে আপনি লুপ দিয়েও করতে পারেন, আবার ফাংশন ইউজ করেও করতে পারেন, তাই তো? আমি জি স্যার। আমি এন সংখ্যক সংখ্যাকে হচ্ছে কি আমি যোগ করতে চাই। ধরেন যে এন এর মান 10, সাপোজ এন এর মান 10 বা 100 হতে পারে, ডাজন্ট ম্যাটার। আমি যত দিব তত পর্যন্ত হচ্ছে আমার ফাংশনটা। এখন ধরেন যে এটা আপনি যদি ফর লুপ দিয়ে যোগ করেন তাও হয়, আবার যদি হচ্ছে যে আপনি ফাংশন ইউজ করেন তাও হয়। সেটা ফাংশনটা কি? সেটা হচ্ছে n ইন্টু এন গুণ 1, এন প্লাস 1 স্যার, এন প্লাস n এন প্লাস প্লাস 1 ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2। হ্যাঁ, ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো বিষয়টা হচ্ছে কি যে আমরা n এর মান যা বসাবো তো সেই অনুযায়ী হচ্ছে কি পুরো যোগফলটা আমার বের হবে। যদি ধরেন যে আমি n এর মান 10 বসাই, তো 10 ইন্টু 10 প্লাস 1, 10 প্লাস 1 এটা হচ্ছে 11 আর কি, বাই 2, মানে 10 ইন্টু 11 বাই 2। তো ভাগ করলে রেজাল্ট আসে হচ্ছে 55। তো ধরেন যদি আমি জিনিসটা এখানে লিখি যে তাহলে যদি জিনিসটা লিখি সেটা হচ্ছে যে আমি ইয়া নিলাম, আপনার হচ্ছে যে ধরেন ইনপুট নেই একটা, যে স্ক্যানএফ করে একটা ইনপুট নেই, এন্ড পার্সেন্ট অপারেশন দিয়ে হচ্ছে নন নিলাম। এ, এখন আমি হচ্ছে রেজাল্টটা দেখতে যাচ্ছি, ধরেন আমি এই দুটো চাচ্ছি না। এখন আমি রেজাল্টটা দেখতে যাচ্ছি এভাবে যে ধরেন এটাকে নিয়ে এখন বললাম যে এন ওয়ান ইন্টু এন ওয়ান প্লাস ওয়ান। আচ্ছা, জিনিসটাকে শুধু এন লিখি তাহলে ভালো ভালো লাগবে দেখতে। এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দিলাম। আপনি এটা পুরোটাকে ব্র্যাকেট দিতে পারেন, নাও দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। যদি এখন এটাকে প্রিন্ট করি, এটা হচ্ছে দিয়ে দিয়ে হচ্ছে রেজাল্টটা। তো তাহলে হচ্ছে কি এটা দেখি কি আসে। দেখেন আমার একটু সময় লাগতেছে এখানে। তো সময় লাগার কারণ হচ্ছে যে আমার বেশ কিছু মানে র্যামটা হচ্ছে একটু বিজি হয়ে গিয়েছে, বিকজ আমি র্যামটার উপর বেশ কিছু চাপ প্রয়োগ করছি, বা বেশ মেমোরি হচ্ছে আমার খরচ হচ্ছে। তো আমি যদি এখন 10 দিই তাহলে দেখেন আমার অ্যান্সার আসছে 55। ঠিক আছে? তো আমি বলেছিলাম কিন্তু যে আমি যদি 10 বসাই তাহলে কিন্তু আমার আলটিমেটলি যোগ করে 55ই হয়। এটা কি সব বুঝতে পেরেছি? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলেন। স্যার এখানে যে মানে আপনার ল্যাপটপের কারণে যে স্যার টাইমটা ওয়েস্ট হইতেছে, এটাও কি স্যার টাইম কমপ্লেক্সের ভিতরে যোগ হবে? ল্যাপটপের কারণে না, ল্যাপটপের কারণে টাইম ওয়েস্ট হয় না। বিষয় হচ্ছে প্রসেসরের কারণে টাইম ওয়েস্ট হয়। স্যার এই আপনি টাইমটা যখন কি অ্যাড হবে? আহ, দেখেন আপনার সময় সময় লাগে কি জন্য? বিকজ আপনি কমপ্লেক্স ফাংশন করেছেন বা বেশ কিছু কাজ করেছেন যেগুলো হচ্ছে যে টাইম আলটিমেটলি বাড়িয়ে দিচ্ছে, একটা একটা করে সবগুলো জিনিসকে দেখতে হচ্ছে। সো এই কারণে হচ্ছে যে কম্পিউটার টাইম লাগে। আর কম্পিউটারে যখন মেমোরির উপর অনেক বেশি চাপ পড়ে, বা কম্পিউটার র্যামের উপর বা কম্পিউটারের স্টোরেজের উপর যখন অনেক বেশি চাপ পড়ে, তখন হচ্ছে কি কম্পিউটার আপনাকে আউটপুটটা একটু স্লো দেখায় বা একটু পরে দেখায়। এটা ল্যাপটপের জন্য না, বা হচ্ছে যে আমার পিসির জন্য না। এটা মেইনলি দেখানো হচ্ছে আপনার প্রসেসরের উপর হচ্ছে চাপ বেশি পড়ছে। দ্যাটস ওয়াই আউটপুটটা মানে আউটপুট একটু পরে আসলো। হ্যাঁ, অবভিয়াসলি এই টাইমটাও কিন্তু আপনার টাইম স্পেস কমপ্লেক্সিটির সাথে যোগ হয়।
দু জায়গায় যোগ হচ্ছে। সো এই হচ্ছে আমাদের কোডটা, যে আমরা চাইলে করতে পারি। তো এখানে কিন্তু আমরা কি করতেছি, যে প্রথমে আমরা n এর মানটা ইনপুট নিচ্ছি। তো তাই কমপ্লেক্সিটি হিসাব করার সময় কিন্তু আমরা, মানে যখন আমরা কমপ্লেক্সিটি হিসাব করব তখন কিন্তু আমরা এটা কিন্তু নিব না যে n এর মানটা আমরা নিয়েছি, এটা কিন্তু আমরা হিসাব করছি না। তো এই যেহেতু আমরা n এর মানটাকে নিচ্ছি না, যে আমরা কতটা হচ্ছে যে নিচ্ছি, বা যেটা বলতে বোঝাচ্ছি যে আমরা যে স্ক্যানএফটা নিয়েছি, ইনপুট নিয়েছি, এটা কিন্তু হিসাবে আসবে না। হিসাবে আসবে শুধুমাত্র কাজ কতটুকু করছে, কাজ কতক্ষণ করছে, দ্যাট মিনস এই কাজটা কতক্ষণ হচ্ছে, এটা হচ্ছে হিসাবে আসবে। প্রসেসিং কতক্ষণ হচ্ছে। তো কতক্ষণ প্রসেসিং হচ্ছে, দ্যাট মিনস আমার নাম্বার হচ্ছে 11 নাম্বার লাইনটা কতক্ষণ, মানে রেজাল্ট ইজ ইকুয়াল টু n ইনটু n প্লাস 1/2, এটা কতক্ষণ হচ্ছে প্রসেসিং হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কিন্তু আমার ইয়াতে আসবে। মানে এই যখন আমি টাইম কমপ্লেক্সিটি হিসাব করছি তখন বা আমার যখন কমপ্লেক্সিটি হিসাব করছি তখন হচ্ছে আসছে। তো আচ্ছা, তো n এর মান যাই হোক না কেন, আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু হচ্ছে, মানে n ইন্টু n প্লাস 1/2 প্রত্যেকটা কাজই কিন্তু হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের আমাদের ইয়াটা আসবে কি, মানে হচ্ছে যে কমপ্লেক্সিটি আসবে কি, বিগ ও অফ 1। 1। ঠিক আছে। জি স্যার। এখন ধরেন আমি এই কাজটাই হচ্ছে লুপ দিয়ে করব, দেখা যাচ্ছে আমি জাস্ট লুপ দিয়ে করব, কারণ এটা আমি আর নিলাম না, এই কাজটা হচ্ছে আমি লুপ দিয়ে করি, কারণ যে আমি রেজাল্টটা মানে নিচ্ছি না। রেজাল্ট না নিয়ে আমি হচ্ছে এন ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমি এখন বললাম যে ফর লুপ ইউজ করলাম। ফর লুপ ইউজ করে আমি বললাম যে ধরনের একটা আই নিয়ে নিই, যে আই ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে 1 থেকে শুরু করে এন এর মান যা দিব সেটা আর কি। আই থেকে শুরু করে এন এর মান ইকুয়াল টু এন, বিকজ এন এর ছোট বা এন এর সমান আর কি, দিয়ে একটা একটা করে যোগ হবে। তো যোগটা কি দিব, রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট রেজাল্ট বাস, মানে রেজাল্ট যা থাকবে না কেন, আচ্ছা রেজাল্ট যা থাকবে দ্যাট মিনস হচ্ছে রেজাল্ট আগের থেকে হচ্ছে 0 ছিল। আচ্ছা, ধরেন আমি লিখলাম রেজাল্ট প্লাস আই, রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস আই, এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি বলেন তো? আমি এই এই স্যার এই- রেজাল্ট যাই হবে পরে আবার ঘুরে ওই সেম রেজাল্ট হবে, সেইটার সাথে আবার আই এর মান এক যোগ হবে, সেই রেজাল্ট আবার সেম হবে, এরকম করে লুপ করতে থাকবে। হুম হুম হুম। দেখেন, তারপর যদি আমি বলি বিষয়টা, তারপর একটু জাস্ট ব্যাখ্যা করি। ধরেন আমি রেজাল্টের মানটা প্রথমে হচ্ছে 0 ডিক্লেয়ার করে নিলাম, আমার এখন রেজাল্টের ভিতরে 0 আছে। এখন আমি যদি রেজাল্টের সাথে আই যোগ করি, দ্যাট মিনস হচ্ছে আগে আমার 0 ছিল, আগে আমার 0, আচ্ছা আমি ধরেন রেজাল্টকে ধরলাম হচ্ছে আর, রেজাল্ট হচ্ছে আর, সাপোজ আর লিখলাম আর কি, আর ইকুয়াল টু আর প্লাস আই, আর প্লাস আই। তো আমার ইয়াতে কি ছিল, যে আই মানে লুপে কি ছিল, আই ইকুয়াল টু 0 থেকে, সরি 1 থেকে, আই ইকুয়াল টু 1 থেকে হচ্ছে আই আই লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে এন এন দিয়েছিলাম, আর হচ্ছে আই প্লাস প্লাস। সো প্রথমে এট দ্য ইনিশিয়াল স্টেজ আমি আর কে ইনিশিয়ালাইজ করেছিলাম 0 দিয়ে, রেজাল্টকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম। সো এখন আমার আর এর ভ্যালু কিন্তু 0ই আছে। সো 0 ইকুয়াল টু 0 প্লাস আই এর মান কত, 1 1, এবং আইটা কতক্ষণ চলবে, ধরলাম আমি 10 দিলাম, 10 পর্যন্ত চলবে, 10 পর্যন্ত চলবে। সো 0 প্লাস 1, এখন রেজাল্টটা কত আসছে এখানে, এখানে এখানে রেজাল্টটা কত আসছে, 1। 1। সেই 1টা হচ্ছে কি এখন এখানে যে সেভ হয়ে যাবে। সো এখন এখানে থাকবে 1। সো এখন 0টা চেঞ্জ হয়ে এখানে 1 আসবে, 0টা চেঞ্জ হয়ে এখানে 1 আসবে, এবং পরবর্তীতে যখন যোগ হবে তখন হচ্ছে কি 1 এর সাথে যোগ হবে, 1 এর সাথে হচ্ছে পরের সংখ্যাটা যোগ হবে। দ্যাট মিনস এখন রেজাল্টের ভ্যালুটা 1 আছে,
সেই 1টা এখানে আসবে। 1 এর পরে হচ্ছে i এর ভ্যালুটা যেহেতু এখানে বলা আছে যে i প্লাস প্লাস, দ্যাট মিনস হচ্ছে i এর ভ্যালু এক এক করে যোগ হবে। i এর ভ্যালু এক এক করে যোগ হবে। সো 1 প্লাস পরেরটা হচ্ছে 2। 1 প্লাস 2 কত হয় তাহলে? 3। 3। সো 3টা হচ্ছে কি এখানে যে আবার সেভ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এভাবে করে কত পর্যন্ত যাবে? 10 পর্যন্ত যাবে। তো 10 পর্যন্ত যে আমার হচ্ছে যোগের ভ্যালুটা মানে আউটপুটটা হচ্ছে আমাকে দেখানোর চেষ্টা করবে। সো যদি আমরা এখন এই জিনিসটাকে রান করি, ধরেন আমি নিলাম হচ্ছে 10, হচ্ছে 55, ঠিক আছে? জি স্যার। So, এখানে হচ্ছে এখন আমার একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে যে আমি এখানে প্রথমে ইনপুট নিয়েছি, এন এন হচ্ছে ইনপুট নিয়েছি, নেয়ার পরে এখন হচ্ছে যে ইনপুট নেওয়ার পরে দেখেন, ও আচ্ছা, ইনপুট নেওয়ার আগেই হচ্ছে কি আমি আবার রেজাল্ট ইকুয়াল টু 0 একটা কিন্তু আবার অ্যাসাইনমেন্ট অপারেশন ইউজ করেছি, একটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেশন ইউজ করে ফেলেছি। এন এর মান যত হবে এই প্রত্যেকবারই কিন্তু দেখেন আমি এই এনটা কিন্তু একবারই নিচ্ছি, এই এনটা কিন্তু আমি একবারই নিচ্ছি, একবার নিয়ে কিন্তু আমার এখান দিয়ে ভ্যালুটা পাস হচ্ছে, বাট এই রেজাল্টটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। একবার রেজাল্টটা 0 নিলাম, তো পরবর্তীতে প্রত্যেকবারই কিন্তু রেজাল্টটার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রথমে ইনিশিয়ালাইজ করা, বাট এটা কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার মানে আমি যে পর্যন্ত আমার রেঞ্জ দিয়েছি, মানে যে পর্যন্ত আমি ইনপুট নিয়েছি সেই পর্যন্ত কিন্তু সে প্রত্যেকবার এটাকে চেঞ্জ করছে, তার তার ভ্যালুটা কিন্তু প্রত্যেকবার মেমোরিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি বারবার মেমোরিটা খরচ হচ্ছে না? মেমোরিটাকে আমি বারবার ইউজ করছি না? জি স্যার। আচ্ছা, তো যতবার আমি যোগ করছি ততবার কিন্তু আমার এই অ্যাসাইনমেন্ট অপারেশনটা কিন্তু লাগছে। তো সেই সঙ্গে কিন্তু প্রায় কত সংখ্যক, মানে প্রায় এর সংখ্যক সংখ্যা কিন্তু আমি তুলনা করতেছি। এই যে আমি কিন্তু এখানে দিয়েছি i লেস দেন ইকুয়াল টু n, দ্যাট মিনস হচ্ছে কিন্তু আমি প্রায় n সংখ্যক বার যতবার আমি দিচ্ছি প্রত্যেকবারে কিন্তু আমি তাকে তুলনা করছি। তো যে n এর মান 10ও হয় তাহলে লুপটা কতবার ঘুরবে? 10 বার ঘুরবে। আমি যে n এর মান 100 দিই তাহলে কিন্তু লুপটা 100 বার ঘুরবে এবং প্রত্যেকবারই কিন্তু রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকবারই কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, রেজাল্টটা চেঞ্জ হয়ে হয়ে তার টাইমটা কিন্তু বেশি লাগবে। আপনারা কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না, এই প্রোগ্রামটা রান করতে কিন্তু টাইম আগেরটার চেয়ে একটু বেশি লাগছে। আমি কিন্তু প্রোগ্রাম কিন্তু কম্পিউটার কিন্তু একইভাবে রাখছি, বাট আগের রেজাল্টটার চেয়ে এটা কিন্তু রান করতে টাইমটা একটু বেশি লাগছে। জানি না হয়তো খেয়াল করেছেন কিনা, পরে আবার ভিডিওটার রেকর্ড দেখলে হয়তো বুঝতে পারবেন। সো এই যে স্টেটমেন্টটা চলছে, প্রত্যেকবার যে যোগ হচ্ছে বা প্রত্যেকবার যে অ্যাসাইনমেন্ট অপারেশনটা রান হচ্ছে, সো এই জন্য কিন্তু প্রত্যেকবার কম্পারিজন আমরা দেখতে পাচ্ছি, মানে কম্পেয়ার হচ্ছে কিভাবে? এই রেজাল্ট প্লাস আইটা এটা যোগ হয়ে এটার সাথে হচ্ছে কম্পেয়ার করে এটার ভিতরে হচ্ছে রাখছে আর কি। প্রত্যেকবার কিন্তু এই রেজাল্ট প্লাস আইটা যোগ হয়ে কিন্তু এই রেজাল্টের ভিতরে রাখা হচ্ছে এবং প্রত্যেকবার কিন্তু এই শর্তটাকে ফিল আপ করে তারপর আসছে যদি এটা এন এর মানের সমান না হয়। আমি এখানে যে এনটা দিয়েছি সেই এন এর মানটা এটার সমান কিনা প্রত্যেকবার কিন্তু এটা কিন্তু চেক করে করে তারপর কিন্তু ভেতরে আসছে, অর্থাৎ কম্পারিজন কিন্তু এখানেও হচ্ছে। আমি কিন্তু একটা কম্পারিজন ইউজ করেছি, মানে একটা সাইনও ইউজ করেছি, দ্যাট মিনস লেস দেন ইকুয়াল টু ইউজ করেছি। দ্যাট মিনস প্রত্যেকবার কিন্তু, অর্থাৎ আমি যদি এন এর মান 10 নেই, অর্থাৎ 10 বারে কিন্তু সে চেক করে করে আসতেছে যে 10-এর সমান না ছোট, 10-এর সমান না ছোট, প্রত্যেকবার যোগ করে করেই কিন্তু সে আসছে। অর্থাৎ শর্তটি কিন্তু প্রত্যেকবার এক্সামিন করা হচ্ছে। সো এই যে আমরা হচ্ছে যে মানে প্রত্যেকবার কাজ করে আসছি, তো এটা কিন্তু হিসাব হচ্ছে প্রত্যেকবার। আচ্ছা, সো আর এখানে যে লুপটা আছে সেই লুপটা কিন্তু মেইনলি ঘোরানোর কাছে হিসাব করছে, তো লুপটাকে আমরা আপাতত হিসাব করছি না। তো এই লুপের কারণেও কিন্তু আমার যে কমপ্লেক্সিটিটা সেটা কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না। মানে আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি যত ছোট কাজ দিব তত কিন্তু আমার কাজটা একটু আগে হবে, যত বড় কাজ দিব তত কিন্তু বেশি বারবার হচ্ছে চেঞ্জ করবে, মানে হচ্ছে যে এটার ইয়াটা মানে কম্পারিজনটা কিন্তু বারবার বারবার করা হবে। আমি যদি এখানে 100 দিই এন এর মান, তাহলে 100 বার এটাকে চেক করবে। 1000 টাইমস দিই তাহলে কিন্তু 1000 টাইমস জিনিসটাকে চেক করবে। সো এন এর মান যদি 1 হয় তাহলে একটি যোগ আর একটি অ্যাসাইনমেন্ট অপারেশন হবে, আর এন এর মান যদি 100 হয় তাহলে 100টি যোগ আবার 100টা অ্যাসাইনমেন্ট অপারেশন হবে।
তাহলে আমরা বলতেই পারি যে এই যে প্রোগ্রামটা আমরা করতেছি এটার এন এর মানটা কিন্তু মানে এটার প্রোগ্রামের মানটা কিন্তু বা প্রোগ্রামের আউটপুটটা কিন্তু বা প্রোগ্রামের অপারেশনটা কিন্তু এন এর মান যত হচ্ছে তার সমান। অর্থাৎ প্রোগ্রামটা যতবার ঘুরছে, প্রোগ্রাম যতবার কাজ করতেছে প্রত্যেকটা কিন্তু এন এর মানের উপর বেস করে কাজ করতেছে। তো এখানে আমাদের কমপ্লেক্সিটিটা হবে big O অফ n। ঠিক আছে, বা এটাকে বলা হয় অর্ডার অফ n। অর্থাৎ n এর মানের উপর বেস করে হচ্ছে কি আমরা পুরো কোডটা নির্ধারিত হচ্ছে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। তাহলে তো স্যার আমাদের অর্ডার অফ এন এ মানে অর্ডার অফ ওয়ান এ যদি স্যার আমরা কোড করি তাহলে স্যার এটা বেটার না? আমাদের তো এক্সিকিউশন টাইমটা কমে যাবে তাহলে। করতে পারেন করতে পারেন। তাহলে স্যার মানে যতক্ষণ পর্যন্ত মানে লুপ মানে না ইউজ করে পারি ততক্ষণ যতক্ষণ পর্যন্ত লুপ না ইউজ করতে পারেন তত ভালো। আপনি ফাংশন ইউজ করেন, ইয়া ইউজ করেন, মানে আপনি বারবার কাজ না করে ফাংশন ইউজ করেন, বা মানে এমন কোনো কিছু ইউজ করেন যেটাতে হচ্ছে কি যে আপনাকে কম্পেয়ার বা কম্পারিজন খুব বেশি করতে হয় না। তাহলে হচ্ছে কি আপনার প্রোগ্রামের টাইমটা কমে যাবে। কিন্তু এমন না যে আপনার যদি করতে হয়ই, যে করতেই হবে, তখন আপনি হচ্ছে যে করেন, তখন আপনার করতেই হবে, এটা মানা নাই। বাট মানে কাজ করার সময় আমরা চেষ্টা করি যে যত কম সংখ্যক ইউজ করা যায় লুপটা, বা যাতে হচ্ছে যে আমাদের কম্প্যারিজন বা কম্পেয়ারটা কম করতে হয়। তো তাহলে কি হচ্ছে যে আমাদের এখানে আমরা দেখলাম যে একটা প্রোগ্রামকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে বা বিভিন্ন ওয়েতে লিখতে পারি, এবং সেই বিভিন্ন ওয়েটাতে কিন্তু তাদের কমপ্লেক্সিটিটাও কিন্তু ভিন্ন হয়। তো একটা যোগ করলাম মানে জাস্ট n × n+1 করলাম, আবার হচ্ছে কি শুধুমাত্র আরেকটা ফর লুপ করলাম। So এই দুটাতেও কিন্তু আপনার হয়তো বা টাইমটা বুঝতে পারেন নাই যে টাইমটা কম লাগছে না বেশি লাগছে, বাট একটু হলেও কিন্তু বেশি সময় লাগে, একটা মাইক্রো সেকেন্ড হলেও কিন্তু সময় বেশি লাগে। তো যে প্রোগ্রামটার কমপ্লেক্সিটি বিগ ও 1, তো সেখানে যদি n এর মান 1,00,000 হয় তাও কিন্তু ওই এতক্ষণই চলবে। বাট যেটা হচ্ছে বিগ অফ n, সেটা কিন্তু আগের থেকে বোঝার উপায় নাই। তো এনটা যেহেতু আমি উল্লেখ করে দিচ্ছি বা আমি ডিফাইন করে দিচ্ছি, সো আমি যতক্ষণ চাইবো ঠিক ততক্ষণ সময় লাগবে, বা এন মানে আমি যতক্ষণ ডিক্লেয়ার করেছি ঠিক তত সংখ্যক কিন্তু সময় লাগার কথা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের একটা টাইম কমপ্লেক্সিটি। এখন যদি আমি একটা স্পেস কমপ্লেক্সিটিতে আসি, ধরেন যে একটা আমি স্পেস কমপ্লেক্সিটি এক্সাম্পল দিই, যে একটা আমি আপনাকে একটা প্রোগ্রাম দিলাম, যে প্রোগ্রামটা হচ্ছে কি যে আপনাকে বললাম যে আমি এন সংখ্যক ইনপুট দিব এবং বলবো যে এনটা কি ইভেন না অড, মানে যতগুলো সংখ্যাই নিই না কেন আমি সেই সংখ্যার মধ্য থেকে সংখ্যাটা ইভেন না অড সেটা হচ্ছে বের করব। তো তাহলে হচ্ছে আমি প্রোগ্রামটা যদি এভাবে লিখি যে ধরেন যে আমি ইয়াই নিলাম, তো স্ক্যান করলাম নাম্বার। এখন আমি বলবো যে যদি সংখ্যাটা, আচ্ছা ইভেন বা অডের ইয়া কি, সূত্র কি বলেন তো, মানে আমরা কিভাবে বুঝি যে সেটা ইভেন নাম্বার বা অড নাম্বার? দুই দিয়ে ভাগ দেয়। আচ্ছা, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে যদি ভাগফল শূন্য তাহলে স্যার অড। ওই খেয়াল নেই স্যার। জি জি আচ্ছা স্যার। আচ্ছা, যদি 2 স্যার যদি দিয়ে, বাক্সে, হ্যাঁ হ্যাঁ ভাগ শেষটা, হ্যাঁ বলেন বলেন বলেন। জি স্যার, মানে স্যার যদি স্যার আপনার বাক্সে 0 হয় তাহলে স্যার এটা স্যার আপনার জোড় সংখ্যা, আর যদি বাক্সে যদি স্যার 1 হয় তাহলে স্যার এটা স্যার বিজোড় স্যার, এই মানে ইভেন আর জাস্ট অড। মানে ইফ এলস করে দিলেই হয়, জি জাস্ট স্যার। একটা ইয়া স্যার দিলাম আমরা কন্ডিশনাল করলাম। স্টেটমেন্ট ইউজ করা লাগে। হুম হুম। তো আমি যদি বলি যে এন যে আমি নিচ্ছি সেটাকে যদি আমি বলি যে এটা যদি 2 দিয়ে ভাগ করার পরে যদি আমার রেজাল্টটা শূন্য হয়, যদি আমার রেজাল্টটা শূন্য হয়, দ্যাট মিনস হচ্ছে কি যে এটা হচ্ছে কি আমার ইভেন নাম্বার। একইভাবে যদি আপনি যদি 1 লিখতেন তাহলে আমি লিখতাম হচ্ছে কি এটা অড নাম্বার, তাই তো? জি স্যার। এটা আমি বললাম যে আহ, যে নাম্বারটা নিচ্ছি মনে করেন পার্সেন্ট দিয়ে দিয়ে যে ইট ইজ এ ইভেন নাম্বার, ইভেন নাম্বার দিয়ে দিই
কি দিব আমার হচ্ছে এনটা 11টা। আপনি হচ্ছে ইফ এর পরে এলস দিয়ে হচ্ছে ওটা করতে পারেন, মানে ওই কি বলে অডের ইয়াটাও লিখতে পারেন, যে অডের সূত্রটা কি সে মানে ফর্মুলাটাও লিখতে পারেন, অথবা কি শুধুমাত্র এলস দিয়ে লিখতে পারেন যে আদারওয়াইজ। দরকার না, আর একটাই তো থাকে হ্যাঁ অপশন। হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। না, বললাম আর কি যে আপনার দুটো অপশনই আছে, সেটাই দুটো লিখতে পারেন। জি স্যার। এটা হচ্ছে অড নাম্বার। হচ্ছে আমার অড নাম্বার। দিয়ে দিই এখানে। এখন দেখি হয় কিনা। আচ্ছা, এখানে একটা প্রিন্ট দিই, তো সুবিধা হবে। এগুলো আপনাদেরকে ল্যাবে বসে বসে করাতে পারলে ভালো হতো, তাই না? তো করে গেলাম স্যার। আচ্ছা, আপনারা একটা ল্যাবে বসে করেন তো, যদি পসিবল হয়। স্যার আমাদের ল্যাবেই তো ঢুকতে দেয় না। কেন? স্যার আমাদের ল্যাবে একটা নাকি সমস্যা আছে, আর একটা ল্যাবে টিচার ছাড়া ঢুকতে দেয় না। ও আচ্ছা, হ্যাঁ, টিচার ছাড়া তো ঢোকা যাবে না, এটা তো অবশ্যই। কারণ দেখেন, প্রত্যেকটা ল্যাবই কাজ করতে গেলে আপনার কারো না কারো পারমিশন লাগে, যে আপনি আহ, মানে কাজ করতে পারবেন কিনা। তো টিচার যদি থাকে, আমাদের যেহেতু এখন পর্যন্ত কোনো ল্যাব ইনস্ট্রাক্টর নেই ভার্সিটিতে, তো মানে ছিল আর কি। তো এই করোনার সময় হচ্ছে চলে গিয়েছে আর কি সে। আর যেহেতু ল্যাব ইনস্ট্রাক্টর নেই, তো এই জন্য হচ্ছে যে আপনাকে ঢুকতে দেওয়ার কারণ, বোঝেন তো বিষয়টা, এটা ভার্সিটির সম্পদ। কোনো না কোনো কারণে কোনো কিছু মানে যদি ডিস্টর্টেড হয়ে যায়, তো সেটার দায়ভার তো স্টুডেন্ট দিতে পারবে না। তো একজন টিচার হলেও থাকতে হয়। তবে আপনার টিচারের নিয়ে, কনসেন্ট নিয়ে দেখেন যে ঢুকতে পারেন কিনা। আচ্ছা, তো আমি তাহলে যদি মনে করেন যে দিলাম হচ্ছে 10, 10 হচ্ছে একটা ইভেন নাম্বার। আবার যদি বলি যে যদি 5 দিই, 5 হচ্ছে অড নাম্বার। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি কত, বলেন দেখি কেউ। স্যার এই অর্ডার অফ ওয়ান। অর্ডার অফ ওয়ান, সাবাস। এটা হচ্ছে কি অর্ডার অফ ওয়ান। বিকজ আমি যতগুলো কাজই করি না কেন, আমাকে কিন্তু প্রত্যেকবার জিনিসটাকে কম্পেয়ার করতে হচ্ছে না কোনো কিছু। হ্যাঁ, আমাকে তো প্রোগ্রামটা স্যার ইনপুট যতক্ষণ n এর উপর নির্ভরশীল ততক্ষণ যতই নেই অর্ডার অফ ওয়ানই হবে। হ্যাঁ, অর্ডার অফ ওয়ানই হবে। হ্যাঁ, সেটাই। সো এই প্রোগ্রামটার আউটপুট হচ্ছে কি বিগ অফ ওয়ান, বিগ অফ ওয়ান। আর এই তাহলে যতক্ষণ বিগ অফ ওয়ান প্রোগ্রামের কমপ্লেক্সিটি হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্পেস কমপ্লেক্সিটিও হবে কিন্তু বিগ অফ ওয়ান। সো টাইম কমপ্লেক্সিটি যেমন বিগ অফ ওয়ান হচ্ছে, এটা স্পেস কমপ্লেক্সিটিও কিন্তু বিগ অফ ওয়ানই হবে। কারণ এন এর মান যাই দেয়া হোক না কেন, আমি যাই ইচ্ছা তাই দিই এন এর মান, তো সেটা কিন্তু মাত্র একটাই মাত্র ভেরিয়েবল। ভেরিয়েবল কিন্তু সে একটাই ইউজ করবে। আমি যদি এখন বলি যে 10 10 বলি, সে শুধুমাত্র 10 কিন্তু দেখবে যে ওটা ইভেন না অড নাম্বার। ইভেন কেও চেক করবে, অড কেও চেক করবে, বাট মানে যদি ইভেন না হয় তাহলে হচ্ছে অডে যাবে। হুম। সো একটাই সংখ্যা কিন্তু আলটিমেটলি চেক হচ্ছে, দুটো চেক হচ্ছে না, মানে একের বেশি কিন্তু চেক হচ্ছে না। তো এন এর মান 0 হলেও একটি ভেরিয়েবল, আর এন এর মানে 100 হলেও কিন্তু একটাই ভেরিয়েবল। তো আমরা এই জন্য বলতে পারি যে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ ওয়ান। এখন বলতে পারেন যে স্পেস কমপ্লেক্সিটি জিনিসটার সাথে আমাদের ভেরিয়েবলের কি সম্পর্ক। তো আমরা যখন কোনো ভেরিয়েবল মানে ইউজ করি, তখন মানে সেটি কম্পিউটারের মেমোরিটাকে ইউজ করে। দ্যাট মিনস এই যে আমি লিখলাম রেজাল্ট ইজ ইকুয়াল টু 0, এই রেজাল্ট ইজ ইকুয়াল টু 0টা কিন্তু, জিরোটা যে রাখা হচ্ছে, মানে রেজাল্টের ভ্যালু যে 0 রাখা হচ্ছে, এটা কিন্তু কম্পিউটার একটা মেমোরিকে ইউজ করে আছে। এই যে আমি এন টু একটা ডিক্লেয়ার করেছি, এটা কিন্তু মেমোরির কোনো না কোনো একটা অংশ সে দখল করে আছে। অর্থাৎ এর জন্য, এন টু এর জন্য বা এন এর জন্য কিন্তু একটা জায়গা তাকে অ্যাসাইন করা হয়ে গেছে। এখন সে চাইলে ওই জায়গায় কিছু রাখতে পারে, রাখছি না সে আলাদা কথা,
বা আমি যে স্ক্যান নিচ্ছি সেটাও কিন্তু হচ্ছে, বাট সে কিন্তু জায়গাটা তার জন্য ডেডিকেট করে দিচ্ছে যে এই জায়গায় তুমি কোনো কিছু রাখতে পারো। সো আমি কতটুকু মেমোরি ব্যবহার করছি সেটা নির্ভর করে আমি প্রোগ্রামের মধ্যে কতগুলো ভ্যারিয়েবল ইউজ করছি। তো আমি প্রোগ্রামে কতগুলো ভ্যারিয়েবল ইউজ করছি এর উপর বেস করে কিন্তু আমার প্রোগ্রামের ইয়াটা ডিপেন্ড করে, মানে মানে কি বলে স্পেস কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করে। এখন ধরেন আমি যে জোর বিজোড়টা যে লিখলাম, এটাকে আমি যদি আরেকটু অন্যভাবে লিখি, ধরেন যে অ্যারে অ্যারে ইউজ করে লিখি সাপোজ, ধরেন আমি লিখলাম যে int নিলাম একটা, আর ইভেন নিলাম। ইভেন্টের মধ্যে বললাম যে আমি মোট 10টা ইভেন্ট চেক করতে যাচ্ছি। এখন আচ্ছা, ফর ইউজ করার আগে তাহলে এখানে একটা 1 দিয়ে দিই, আই দিয়ে দিই, দিয়ে দিলাম। ফর আই ইকুয়াল টু 0 থেকে শুরু করে আই লেস দেন, ধরেন যে আচ্ছা লেস দেন ইকুয়াল টু 100 দিয়ে দিলাম এবং বললাম যে আই বলে আমি হচ্ছে এখানে বললাম যে মানে প্রথম সংখ্যাটা নিব, ইভেন আই আই এর মধ্যে হচ্ছে আমি প্রথম সংখ্যাটা নিব। আমি বলছি যে 10টা নিতে পারবো। So, একটা একটা করে হচ্ছে কি নিবে সে, আই ইজ ইকুয়াল টু যে প্রথম সংখ্যাটা বললাম হচ্ছে 0, অর্থাৎ আই এর মান প্রথমটা যেটা সেটা হচ্ছে 0, এর পরবর্তী আস্তে আস্তে চেঞ্জ হবে। সো ধরেন যে তারপর আমি আরেকটা ফর লুপ নিলাম এবং ফর লুপ নিয়ে বললাম যে একটা ফর লুপ নিলাম, ফর লুপ নিয়ে বললাম যে ইভেনের মানে পরবর্তী ভ্যালুটা হচ্ছে 1, ওটা 0 নিলাম, পরটা হচ্ছে 1 নিলাম। নেয়ার পরে আমি এখন হচ্ছে এখানে স্ক্যান করি যে প্রিন্টএফ দিয়ে দিই, বললাম আনি এখন হচ্ছে আমি যদি বলি যে আমি এটাকে বলি যে আমি এন এর মান যা নিয়েছি, এই এন এর মানটা যদি এন এর মানটা এটা হয় 0 হয়, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখন এন এর মানটা যা নিব সেটাই কিন্তু আলটিমেটলি আমার ইভেন বাউন্ড হবে। সো এন এর মানটা আমি যা নিব সেই এন এর মানটা যদি কোনোভাবে ইভেনের এটা আসে, মানে ইভেনের মধ্যে যেটা আছে সেটা আসে, তাহলে হচ্ছে কি আমাকে এটা দেখাবে ইভেন নাম্বার, আদারওয়াইজ দেখাবে অড নাম্বার। আমি দেখাই, ধরেন আমি বললাম ইফ আমি ইভেন নাম্বার নিয়েছি, ইভেন এন হয়, এন এর মধ্যে যদি সমান থাকে তাহলে আমি বলবো যে আহ, এটা হচ্ছে আমার ইভেন নাম্বার। দেখি বললাম যে ইজ ইভেন নাম্বার, ইভেন নাম্বার, এবং আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে n, আদারওয়াইজ আমি এটাকে বলে দেবো এটা হচ্ছে অড নাম্বার।
হলো নাকি? দেখেন কি পরিমাণ টাইম লাগতেছে। যে দুটো লুপ ইউজ করেছি আবার কন্ডিশন ইউজ করেছি। তো এমনিতে তো আমার কম্পিউটার উপর একটু চাপ বেশি যাচ্ছে, তারপরে আবার হচ্ছে এই দুটা লুপ ইউজ করার কারণে আরো সময় বেশি লাগতেছে। আচ্ছা, কোথাও কি ভুল হয়েছে? টাইম লাগতেছে কেন? ইভেন্ট is equal to 0 less than চাই নিলাম, প্লাস প্লাস করলাম এবং বললাম যে ইভেন এর মান হচ্ছে 0। আমি ফার্স্টে ডিক্লেয়ার করলাম, এরপরে আবার ডিক্লেয়ার করলাম। ও আচ্ছা, এখানে পরেরটা। আচ্ছা, এই কোডটা আমরা কি করেছি বলেন তো? আউটপুট আসুক, সমস্যা নেই। বলতে পারবেন কেউ এই কোডটা কি করেছি আমি? হুম, আচ্ছা। তো আমি যদি এখন দেই 10, 10 হচ্ছে ইভেন নাম্বার, এবং আমি যদি দেই হচ্ছে 11, 11 হচ্ছে অড নাম্বার। ঠিক আছে কোডটা? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, তো দেখেন কাহিনী হচ্ছে যে আমি ইভেন্ট নামে হচ্ছে একটা অ্যারে তৈরি করলাম। ইভেন্ট নামে একটা অ্যারে তৈরি করলাম যেখানে মোট কয়টা উপাদান আছে? 100টার মতো উপাদান আছে, বা 100টার মতো হচ্ছে আমার মানে আমি মেম্বার যেটা আমি নিতে পারবো আর কি, ভ্যালু নিতে পারবো। প্রথমে একটা লুপ চালিয়ে আমি হচ্ছে প্রতিটি উপাদানের মান, মানে যতগুলা নিব, মানে প্রথমে যতগুলা নিব একটা লুপ চালায় প্রথম সবগুলোর মান হচ্ছে 0 করে দিলাম। এরপর একটা লুপের সাহায্যে কি করলাম, i এর মান 0 থেকে শুরু করে 100 পর্যন্ত, এর আগ পর্যন্ত সবগুলাকে 2 করে বাড়াই দিয়ে গেলাম। দ্যাট মিনস হচ্ছে প্রথমটা দিলাম 0, পরটা হচ্ছে 2, পরটা হচ্ছে 4, পরটা হচ্ছে 6, এভাবে করে করে এভাবে করে করে হচ্ছে প্রায় পর্যন্ত যাবে, পর্যন্ত যাবে না, না এটা আছে। অ্যারে 0 এর মান হচ্ছে 1, অ্যারে 2 এর মান হচ্ছে আবার 1, অ্যারে 4 এর মান হচ্ছে 1, 6 এর মান 1। এভাবে করে প্রত্যেকটা হচ্ছে কি এক এক করে, মানে এই 2 করে করে যাবে। কারণ আমি কি বলছি, i প্লাস ইকুয়াল টু 2। দ্যাট মিনস হচ্ছে যে এখানে 2 করে করে, এখানে আছে 1 করে করে সামনে যাবে, আর এখানে হচ্ছে 2 করে করে সামনে যাবে। 0, এরপরে 2, এরপরে 4, এরপরে 6, এরপরে 8, এরপরে 10। আমরা এই জিনিসটা জানি তো সবাই নাকি? এই জিনিসটা মানে কি? জি স্যার। দুপুরে আচ্ছা আচ্ছা, যদি না হয় তাও বলি আমি, যারা জানেন না। সো i প্লাস প্লাস, i প্লাস প্লাস এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 1। আমি যদি i প্লাস প্লাস না লিখি, আমি যদি লিখতাম i প্লাস ইকুয়াল টু 1, তো এই জিনিস লিখা আর এই জিনিস লিখা কিন্তু সেম। যদি আমি এটা লিখতে পারি তাহলে কিন্তু আমি এটাও লিখতে পারি যে i প্লাস ইকুয়াল টু 2।
আই প্লাস ইকুয়াল টু টি কথাটা তাহলে মানে কি দাঁড়াচ্ছে তাহলে, যে আই এক এক করে আবার মানে সরি 2 করে হচ্ছে আবার যোগ হচ্ছে। আই এর মান আগে যা ছিল সেটা হচ্ছে কি 2 করে যোগ হচ্ছে। সো আই মানে এটা বিষয়টা হচ্ছে এরকম হবে, আই ইকুয়াল টু আই প্লাস 2। আই এর মান যা হচ্ছে প্রত্যেকবার কি আয়েরটা 2 যোগ করে ওই ভ্যালুটা হচ্ছে কি এখানে ইনপুট হচ্ছে। সো আমি তাহলে কি করেছি, প্রথমে আই 0 থেকে শুরু করে আই লেস দেন 100 পর্যন্ত যতগুলো আছে এক এক করে যোগ করে প্রত্যেকটা ভ্যালুর মান হচ্ছে 0 ইনিশিয়ালাইজ করে দিয়েছি, একদম প্রত্যেকটার ভ্যালু হচ্ছে কি 0 হবে। এরপরে কি করছি, মানে 0 1 2 3 সবগুলোর মান 0 0 হয়ে আছে। এখন তারপরে কি করেছি যে শুধুমাত্র ইভেন যে নাম্বারগুলো আছে সেই সংখ্যাগুলোকে কি করে দিয়েছি আমি, জোড় বানিয়ে দিয়েছি, বা ইয়া মানে এক বানিয়ে দিয়েছি। ইভেন যে নাম্বারগুলো আছে সেগুলো কি হচ্ছে আমি এক বানিয়ে দিয়েছি। এখন আমি ইন্টিজার ইনপুট করলাম, যে কোনো একটা ইন্টিজার ইনপুট করলাম, যে ধরেন যে আমি 5। এখন দেখলাম ইভেন 5টা যদি 5 হয় তো আমি চেক করে দেখব যে 5টা কি এটার মধ্যে পড়তেছে না এটার মধ্যে পড়তেছে। যদি হয় তাহলে ইভেন, যদি এটার মধ্যে হয় তাহলে হচ্ছে কি সে ইভেন, আর যদি এটার মধ্যে হয় তাহলে হচ্ছে সে অড। এটা মানে আমরা বুঝতে পারিনি তাই না কোডটা? কোডটা কেন বুঝতে পেরেছি সবাই? জি স্যার, স্যার এই কোডটা স্যার অনেকদিন আগে করছি তো স্যার, তাই অনেকদিন প্র্যাকটিস হয় না তো তাই বুঝে গেছি। আচ্ছা, হয়তো অনেকে বুঝতে পারেন নাই, আমাকে বলেন, যারা যারা বুঝতে পারেন আমাকে একটু কাইন্ডলি বলেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে একদম প্রথম থেকে আবার বুঝাই দেবো, সমস্যা নেই। আমি কিন্তু সরাসরি দেখছি যে যদি ইভেন মানে দ্যাট মিনস, আমি যদি জিনিসটাকে দেখাই এভাবে, দেখেন আমি বলে দিয়েছি, দেখেন আমি নিয়েছি কি কি 0 1 2 3 4 এভাবে করে আমি 100 পর্যন্ত নিয়েছি, 5 6 এভাবে করে হচ্ছে কি, ধরেন আমি 10 পর্যন্ত নেই, 7 8 9 10। আমি এভাবে করে করে ধরেন যে আমি 100 পর্যন্ত নিয়েছি বা ধরেন 10 পর্যন্ত নিয়েছি। আমি প্রথমে বলে দিয়েছি যে এই সবগুলার ভ্যালু হবে কত, মানে সবগুলা মান, দ্যাট মিনস সবগুলার পজিশন, অর্থাৎ এটার এখানে 0, এখানে এগুলো এগুলো সবগুলো হচ্ছে পজিশন, এগুলো সবগুলো হচ্ছে পজিশন, কোন পজিশনে কি কি আছে। দ্যাট মিনস অ্যারে 0-তে কি আছে, অ্যারে 1-এ কি আছে, অ্যারে 2-তে কি আছে। আচ্ছা আমি এটার পরে হচ্ছে একটা অ্যারের কিছু কোড করতেছি, পজিশন। সো অ্যারে 0-তে হচ্ছে 0 আছে, অ্যারে 1-এ হচ্ছে সরি অ্যারে 0-তে হচ্ছে অ্যারে 0-তে হচ্ছে 0, অ্যারে 1-এ হচ্ছে 0, অ্যারে 2-তেও হচ্ছে 0, অ্যারে 3-তেও হচ্ছে 0, এভাবে করে সবগুলোতেই হচ্ছে কি আমি 0 সেট করে দিয়েছি, অর্থাৎ যাই আসুক না কেন এদের মধ্যে একটা আসলেই 0 হবে। যদি কোনো কারণে আমি যে সংখ্যাটা ইনপুট দিয়েছি এটার ভেতরে থাকে তাহলেই কিন্তু সেটা 0 হবে। দ্যাট মিনস 0 হওয়া মানেই হচ্ছে ইভেন। ইভেন এরপরে বলেছি যে আমি লুপটাকে 2 করে বাড়িয়ে দিয়েছি, দ্যাট মিনস হচ্ছে শুধু জোড়গুলা। দ্যাট মিনস এটা আগে 0 ছিল, আমি এটাকে বলছি এটা এখানে 1, 2-তে 1, 3-তে 4-এ 1, 5 নাই 6-এ হচ্ছে 1, 7 নাই 8-এ হচ্ছে 1, 9 নাই 10-এ হচ্ছে 1। দ্যাট মিনস এই 0টা তখন মুছে যে এখানে 1 বসে যাবে। আমি সবগুলোর ভ্যালু হচ্ছে 1 সেট করে দিয়েছি। এরপর আমি বলেছি যদি এখন আমি ভ্যালু যেটা বসাবো যদি বসাই
তাহলে হচ্ছে যে আমার কোডটা দেখাবে কি ইভেন অর অড। এই আমি এখন যাই বসাই না কেন আমার একটা ইভেন বা অড আমাকে দেখাবে। এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো এই কোডটা করার মেইন উদ্দেশ্য ছিল কি যে আমরা স্পেস কতটুকু করতে পারি। তো স্পেসটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে আমি বলতেছিলাম, তো আমরা চাইলে কিন্তু এই ইভেনের যে অ্যারের এটা কিন্তু চাইলে আমরা লুপ চালিয়ে দেখতে পারি যে আমাদের মোট কোন কোন সংখ্যাগুলো হচ্ছে জিরো হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা দেখার দরকার নেই। তো আহ এই যে এতগুলো জিনিস আমরা দেখলাম, প্রায় 100টার মতো ভ্যালু আমরা চেক করলাম এবং প্রত্যেকটা কিন্তু চেক করে 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 দেখা হচ্ছে, প্রত্যেকবারে কিন্তু চেক করে করে দেখা হচ্ছে। সো আমরা যেহেতু প্রত্যেকবার চেক করে করে দেখতেছি বা প্রত্যেকবারই কিন্তু আমরা কম্পেয়ার করতেছি এন এর ভ্যালুর উপর, দ্যাট মিনস আমার যে এনটা আছে এন এর ভ্যালুটাকে কিন্তু প্রত্যেকবার কম্পেয়ার করে আমরা দেখতেছি আদতে আমাদের আউটপুটটা এরকম আসে কিনা বা আমাদের ইভেন বা অড আমরা দেখতে পাই কিনা। যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সে প্রত্যেকটা জিনিসই কিন্তু এন এর উপর বেস করে হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি এই যে আমাদের ইয়াটা আহ, কি বলে মানে কোডটা, এই কোডের কমপ্লেক্সিটি কত হবে তাহলে বলেন তো? অর্ডার অফ এন। অর্ডার অফ এন, ইয়েস, বিগ ও এফ এন, বিকজ আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু এন এর উপর বেস করে প্রত্যেকটা জিনিস দেখছে। সো আমি লুপটা চালাচ্ছি এবং লুপের প্রত্যেকটা জিনিস কিন্তু এন এর উপর বেস করে চালিত হচ্ছে বা ড্রাইভ হচ্ছে, যে এন কত আছে তার উপর ভ্যালু দেখে আমি দেখছি যে হ্যাঁ আমার প্রোগ্রামটার আউটপুটটা ঠিক আছে কিনা, মানে আদতে আমাদের আউটপুটটার ইভেন না অড, জোর আসছে না বিজোড় আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিগ অফ ওয়ান দেখলাম, বিগ অফ এন দেখলাম। তো এর সাথে আমরা আরো কিছু জিনিস দেখতে পারি। বিগ অফ ধরেন, আচ্ছা আমি একটা জিনিস দেখাই, ধরেন যে আমি বললাম আমাদের নেক্সট লুপ করতে সবাই, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা ধরেন আমি এই এই কোডটা না করলাম, আমি কোডটা না করে আমি বললাম যে উম, নিলাম এন নিলাম, এন নিলাম আর একটা হচ্ছে আই নিলাম, একটা হচ্ছে জে নিলাম। এখন আমি আহ একটা প্রিন্টএফ নেই, প্রিন্টএফ নিয়ে বলি এন্টার মানে ইন্টিজার, নেওয়ার পরে আমি হচ্ছে স্ক্যান করে একটা সংখ্যা নিয়ে বললাম মান হচ্ছে আমি ইনপুট নিলাম। নেওয়ার পরে এখন আমি বলবো যে মানে যোগ করবো আর কি। যোগটা হবে এরকম যে প্রথমে জিরো থেকে শুরু, তারপর হচ্ছে যে মানে জিরো থেকে শুরু করে এন পর্যন্ত, আবার আই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আবার যোগ করবো। ধরেন আমি বললাম যে মানে জাস্ট একটা নেক্সট লুপ লুপ লিখবো আর কি, একটা লুপের ভিতরে আরেকটা লুপ লিখবো আর কিছু না। একটা নিলাম লুপ আই ইকুয়াল টু জিরো থেকে শুরু করে আই লেস দেন এন আই প্লাস প্লাস নিলাম। নেওয়ার পরে এটার ভিতরে একটা লুপ লিখি ফর জে ইকুয়াল টু জিরো থেকে শুরু করে জে লেস দেন এন জে প্লাস প্লাস দেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে রেজাল্ট। আচ্ছা রেজাল্ট না দিয়ে এটাকে কাউন্ট লিখি, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস আই। যেটা লিখলাম দ্যাট মিনস হচ্ছে কাউন্টের ভ্যালুটা আগের থেকে ইনিশিয়ালাইজ করে রাখা লাগবে। কাউন্ট ইজ ইকুয়াল টু জিরো, কাউন্টের ভ্যালু হচ্ছে ইনিশিয়ালাইজ করে রাখলাম। কাজ শেষ এখানে। আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, হচ্ছে যে
হুম, শুধু কাউন্টের ভ্যালুটাই নেই, মানে দেখি আর কি। কাউন্ট ইজ ইকুয়াল টু জি কমা দিয়ে কাউন্ট। আচ্ছা, এর মানটাও দেখি তাহলে। n is equal to d কমা দিয়ে হচ্ছে তো দেখি ভুল কি হয়েছে। না, ও না না, আচ্ছা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এটার আউটপুট হোক না কেন, জাস্ট দেখাতে চাচ্ছিলাম যে আমরা ফর মানে নেস্টেড লুপ কিভাবে ইউজ করতে পারি, একটা ফরের ভিতরে হচ্ছে কি আমরা আরেকটা ফর কিভাবে ইউজ করতে পারি। দেখেন একটা ফরের ভিতর যখন আমরা আরেকটা ফর ইউজ করতেছি তখন কিন্তু আমাদের কাজ কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে গেছে। মানে একটা কাজের মধ্যে ওর আরেকটা কাজ এসে পড়তেছে, একটা এনের মধ্যে হচ্ছে কি আরেকটা এন এসে পড়তেছে। আপনার কোডটা না বুঝলেন, বাট কোডের মানে কোডের ভেতরে কি আছে সেটা না বুঝলেন, বাট কোডটা দেখেন একটু বুঝতে পারেন কিনা যে আমাদের এই একটা এন এর ভেতরে একটা এন যখন আমরা নিয়েছি, তো এন এর মধ্যে আমাদের হচ্ছে কি আরেকটা এন আমরা কিন্তু নিয়ে নিয়েছি যে মানে যোগ করার জন্য আমরা যখন যোগ করতেছি তখন একটা এন নেওয়ার পরে আবার আরেকটা এন আমরা হচ্ছে তার ভিতরে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। তো তাহলে কি হচ্ছে আলটিমেটলি আমাদের দুইবার হচ্ছে এনটাকে নেওয়া হচ্ছে, দুইবার হচ্ছে আমার এনটাকে আমি কাউন্ট করতেছি, বা কাউন্টের মানও কিন্তু প্রত্যেকবার বাড়তেছে, এক এক করে কিন্তু প্রত্যেকবার কিন্তু যোগ হচ্ছে। আউটপুট আউটপুট আপাতত না আসুক, বাট কাউন্টের মান কিন্তু প্রত্যেকবার এক এক করে যোগ হচ্ছে। যোগ হচ্ছে কথাটা মানে হচ্ছে কি যে কাউন্টটা কিন্তু প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কাজ অনেক বেশি হচ্ছে না, একই ফর লুপের ভিতরে হচ্ছে যে আমি আরেকটা ফর লুপ ইউজ করেছি না, জি প্রত্যেকবার স্যার, কিন্তু এনটাকে হ্যাঁ এন এন হচ্ছে দুইবার হচ্ছে তাকে নেওয়া হচ্ছে, এন হচ্ছে তাকে দুইবার নেওয়া হচ্ছে। সো এটা কিন্তু আমরা বুঝতেই পারি যে এটা কিন্তু অলরেডি বিগো এই প্রথম ফর লুপেই কিন্তু আপনার বিগো অফ এন কিন্তু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু প্রথমেই কিন্তু বিগো অফ এন কিন্তু অলরেডি হয়ে গেছে। দ্যাট মিনস আমার বিষয়টা হচ্ছে এরকম হচ্ছে যে যখন এক থাকে তখন এক, যখন এন এর মান 2 তখন কাউন্ট হচ্ছে 4 হচ্ছে, যখন এন এর মান 3 কাউন্ট হচ্ছে 9 হচ্ছে, আবার এন এর মান 10 হচ্ছে কাউন্ট হচ্ছে আবার 100 হয়ে যাচ্ছে। তো জি স্যার, এক এক করে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই কথাটার মানে হচ্ছে কি এন ইনটু এন সংখ্যক ভ্যালু আসতেছে। দ্যাট মিনস আমি যদি বলি 1 ছিল তো ভ্যালু হচ্ছে কত 1 আসলো, আবার যদি বলি 2 ছিল 2 এর জন্য পরে ভ্যালু আসলো কত 4, আবার 3 ছিল যদি আমি দেই তার জন্য আবার ভ্যালু আসলো কত 3 3 কে 9, অর্থাৎ যদি আবার 4 দেই 4 এর জন্য ভ্যালু আসবে কত 16। তো দেখেন প্রত্যেকবার কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ এন এর মান যা দিচ্ছে না কেন এনটা পরবর্তী বার এটার ভিতরে যে হচ্ছে কি এর সাথে আবার গুণ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস প্রত্যেকবার এনটা কিন্তু এক এক করে বাড়তেছে, যেহেতু আমাদের এনটা কিন্তু এক এক করে বাড়তেছে দ্যাট মিনস হচ্ছে যে স্কোয়ার হয়ে যাচ্ছে এনটা। দ্যাট মিনস এখানেও কিন্তু আরেকটা বিগ অফ এন যাচ্ছে। তো আমরা এটাকে বলতেই পারি এই পুরা কোডটা হচ্ছে কি তাহলে আমাদের কমপ্লেক্সিটি কত হবে বিগ অফ এন ইনটু এন, অর্থাৎ বিগ অফ এন ইয়ে দেওয়া যায় না এন। তো এটা আমাদের আউটপুটটা আসবে, বা আমাদের যে আউটপুটটা আসুক না কেন আমাদের এটা অর্ডারটা আসবে কি, বা এটার
কমপ্লেক্সিটি আসবে হচ্ছে বিগ ও অফ, মানে স্পেস কমপ্লেক্সিটি আসবে বিগ ও অফ n স্কয়ার। ঠিক আছে? জি স্যার, জি স্যার। যাই হোক, আমি এই বিষয় সম্পর্কে আরেকটু অল্প একটু আগামী দিন বলবো নি। সো আজকে হচ্ছে আর আর দু একটা এরর কোড করে সমস্যা হবে? স্যার করান স্যার, প্রবলেম নেই স্যার, অনেকদিন পর ক্লাস পাইছি। আচ্ছা, ধরুন যে আমি ইন্টিজার দেই হচ্ছে সাপোজ 4, কাউন্ট হচ্ছে 16, দেখেছেন? বুঝলাম না যে 4 দিলে 16, 2 দিলে আপনার 4, 3 দিলে হচ্ছে 9, এটা স্যার আসবে। বর্গ আকারে বাড়ে। হ্যাঁ, বর্গাকারে পারতেছে, অর্থাৎ n এর মান প্রত্যেকবার একটা একটা করে আবার গুণ হচ্ছে, বা যে মানটা আমি এখানে দিয়েছি সেই মানটা আবার এখানে যে ইয়া করে হচ্ছে একটা গুণ হয়ে যাচ্ছে। তো কাউন্ট প্লাস 1 হচ্ছে, পরবর্তীতে আবার রেজাল্টটা আরেকটা বেশি আসবে। তো n এর মান দিয়েছি কত? 4। 4 দেওয়ার কারণে আমি n এর মান দেখতে চেয়েছিলাম, কাউন্টের ভ্যালুটা দেখতে চেয়েছিলাম, তো দুটোই আমি দেখতে পেয়েছি। ঠিক আছে? সো যে কোডগুলো দেখালাম এই কোডগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন সবাই, বুঝেছেন? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে এ পর্যন্ত করলাম। এখন আমরা যেহেতু ডেটা স্ট্রাকচারটা শুরু করেছিলাম হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে, তো হয়তো সি প্লাস প্লাসই থাকতে পারি, তবে সি একটু দেখালাম যে আপনাদের আবার জিনিসটা যেন আবার আপনাদের মনে পড়ে, তো এই জন্য হচ্ছে সিটা একটু দেখালাম আর কি। আচ্ছা, তো এখন আহ ধরেন আমি বললাম আপনাকে যে আমি 10টা ইন্টিজার নিব, মানে ইউজারের কাছ থেকে হচ্ছে 10টা ইন্টিজার ইনপুট নিব, এবং সেটা হচ্ছে কি যে অ্যারেতে রাখবো, মানে অ্যারেতে স্টোর করব, এবং সেটা হচ্ছে স্ক্রিনে দেখাবো। একদমই সহজ একটা জিনিস দেখাই যে 10টা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, এবং সেই 10টা ইনপুট আমি ইউজারের কাছ থেকে নিয়ে সেটাকে হচ্ছে একটা অ্যারেতে স্টোর করব। অ্যারেতে স্টোর করে সেই অ্যারের ভ্যালুটা বা সেই যতগুলো সংখ্যা আমি নিয়েছি সেগুলো হচ্ছে কি আমি আউটপুট দেখাবো, আর কিছু না। তো মেইন নেওয়ার পরে এখন আমি বলতেছি যে আমি এখন ভ্যালু ডিক্লেয়ার করি, যে ধরেন অ্যারে 10টা দিলাম। এরপরে এখন আমি বললাম যে আমি হচ্ছে যে চাই যে মানে 10টা হচ্ছে আমি ইনপুট নিব, আমি জাস্ট 10টার জন্য জায়গা ক্রিয়েট করলাম, মানে 10টা ভ্যালুর জন্য আমি অ্যারেতে জায়গা ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমি চাই যে আমি 10টা ভ্যালু হচ্ছে ইনপুট নিব ইউজারের কাছ থেকে। তো তাহলে 10টা ভ্যালু যে আমি ইনপুট দিতে চাই, হয় হয় আমি এক এক করে প্রত্যেকটা লিখবো যে প্রিন্ট এফ দিয়ে অ্যারে, মানে সরি প্রিন্ট এফ না, কি বলতেছি, সি ইন দিয়ে অ্যারেটা নিব, আর তা না হয় হচ্ছে আমি একটা ফর লুপের ভিতরে নিয়ে প্রত্যেকটা করব। এটা কি জিনিসটা বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। কি আমি কি করতে চাচ্ছি বলেন তো? স্যার হয় একবার একবার করে নেবেন, নাহলে লুপের ভিতরে দিয়ে একেবারে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তো আমি তাহলে লুপের ভিতরে নিই, মনে করেন লুপের ভিতরে নিলাম, বললাম যে তাহলে আই ডিক্লেয়ার করতে হবে, আই আই ইজ ইকুয়াল টু 0 হতে, আপনারা জানেন যে অ্যারে শুরু হয় হচ্ছে 0 থেকে। তো অ্যারে প্রথম ইন্ডেক্স থেকে। হ্যাঁ, আই শুরু করে আই লেস দেন হচ্ছে আপনার ধরলাম 10 পর্যন্ত, মানে 10 আগ পর্যন্ত নিলাম, মানে 9 পর্যন্ত নিলাম, তারপরে বললাম যে আই প্লাস প্লাস। নেওয়ার পরে এখন আমি হচ্ছে ইনপুট নিব। ইনপুট নেওয়ার আগে আমি হচ্ছে ইয়াটা নেই, জাস্ট বলি যে আমাকে একটা ইনপুট দাও, এন্টার এন্টার ইন্টিজার। স্যার ইনপুটটা বাইরে নিতে হয় না, তাহলে তো বারবার লুপের সাথে ঘুরে ঘুরে আসে করবে। আসুক, সমস্যা কি? দেখেন, এন্টার, এটা বাইরে, এটা বারবার আসুক, কেন আসুক? বিকজ প্রত্যেকবারই আমি যদি বলতেছি, আমি যদি বাইরে লিখি তাহলে হচ্ছে আমি এখানে লিখতে পারি যে এন্টার এনি 10 ইন্টিজার। আমি চাচ্ছি যে এন্টার 1 2 এভাবে করে একটা একটা করে আসুক। বুঝলেন বিষয়টা? যে প্রত্যেকবার একবার করে জিজ্ঞেস করুক। ঠিক আছে? আচ্ছা, আমি সমস্যা, আমি ওইটাও করবো নি। এবং হচ্ছে যে সি ইন নিলাম হচ্ছে
এখানে কি লিখবো বলেন? স্যার অ্যারে অফ আই। অ্যারে অফ আই। হ্যাঁ, অ্যারে অফ আই নিচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে যে অ্যারের মধ্যে হচ্ছে ভ্যালুগুলো একটা একটা করে ইনপুট হবে। তো আমাদের প্রথম কাজটা শেষ। আমরা বলেছিলাম কি যে 10টা ইনপুট নিব ইউজারের কাছ থেকে এবং সেই 10টাকে হচ্ছে আমরা অ্যারেতে স্টোর করে সেটা স্ক্রিনে প্রিন্ট করব। তো আমাদের অ্যারে নেওয়া শেষ, মানে 10টা ভ্যালু নেওয়া শেষ একটা একটা করে। তো আমরা এখন চাচ্ছি ভ্যালুগুলো হচ্ছে দেখাবে। সো যে নাম্বার আর নাম্বারটা দিলাম হচ্ছে, আচ্ছা এটা এটা বাইরে রাখলাম। বাইরে রেখে আমি এখন চাচ্ছি সবগুলাকে আমি দেখাবো। তো আমি আরেকটা ফর লুপ নিলাম, for loop নিলাম। ফর লুপের মধ্যে জাস্ট যা যা চাচ্ছি সেই জিনিসগুলো হচ্ছে কি আমার এখানে দেখানো হবে, আর কিছু না। তো out out হচ্ছে কি যে যে একটা নিয়েছিলাম সেই আরেকটা ঠিক আছে। জি স্যার। তো বুঝলেন তো আমি কেন লিখছিলাম ইন্টিজারটার ভেতরে? জি স্যার, এটাই তো বললাম স্যার, বারবার ঘুরে মানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে প্রত্যেকবার আমাকে জিজ্ঞেস করুক। সো আমরা এই কোডটা বুঝি নাই কি, একটু বলেন দেখি। এই কোডটা আমরা বুঝতে পারি নাই কে, একটু আমাকে বলেন। আচ্ছা দেখো আমি কোডটা আবার বলি আপনাদেরকে প্রথম থেকে। প্রথমে কি করছি যে আমি অ্যারে 10টা হচ্ছে নিচ্ছি, 10টা আমি এখানে রাখলাম যে আমি ভ্যারিয়েবল এখান থেকে 10টা নিতে পারবো। তারপরে বললাম i equal to 0 থেকে 10 পর্যন্ত ঘুরবে, আমার আমার লুপটা ঘুরবে এবং লুপের প্রত্যেকবার আমাকে জিজ্ঞেস করবে যে অ্যারে আই এর মান কত। অর্থাৎ মানে প্রথম কথা হচ্ছে অ্যারে 0 কত, অ্যারে 1 কত, অ্যারে 2 কত, অ্যারে 3 কত, অ্যারে 4 কত, এভাবে করে অ্যারে মোট 9 বার হচ্ছে আমাকে জিজ্ঞেস করবে। অ্যারে 0 থেকে 9 পর্যন্ত মোট 10 বার হয়, এই জন্য 10-এর আগ পর্যন্ত লিখেছি। দ্যাট মিনস হচ্ছে মোট 10 বার আমাকে জিজ্ঞেস করবে 0 থেকে 9 পর্যন্ত। জিজ্ঞেস করে আমাকে বলবে যে আমার ভ্যালু গুলা কত। So, আমি প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ইনপুট দিয়েছি। ইনপুট দেওয়ার পরে এখন আমাকে বলবে যে ভ্যালু গুলো হচ্ছে আমি আউটপুট দেখাবো। সো অ্যারে আই, অর্থাৎ যে অ্যারে গুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে কি 0 থেকে 10 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু গুলাকে হচ্ছে আমি এক এক করে আউটপুট দেখাবো, আর কিচ্ছু না। যেটা ইনপুট নিয়েছি এই ইনপুটটাই হচ্ছে কি জাস্ট এখানে আমি আউটপুট আকারে দেখাবো। দ্যাটস ইট। ঠিক আছে? কারো এখানে কোনো প্রবলেম আছে? স্যার ওইখানে এন এর পরে স্পেসটার জন্য স্যার ওই 1 এর আগে স্যার স্পেস চলে আসছে। হুম হুম। আমরা এটা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, ধরেন আমি আপনাদের এখন একটা বললাম যে 10টা ইন্টিজার আমি ইনপুট ইউজারের কাছ থেকে এবং সেটা অ্যারেতে রাখবো। এখন এই অ্যারেতে যেগুলো রাখতেছি এগুলো হচ্ছে কি আমি
কপি করে আরেকটা অ্যারেতে রাখবো। এই 10টা এলিমেন্ট আমি যে নিলাম, এই 10টা এলিমেন্টকে কপি করে আমি আরেকটা অ্যারেতে রাখবো, বাট রিভার্স অর্ডারে। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আমি যে রাখতেছি, এটা হচ্ছে কি আমি রিভার্স অর্ডারে রাখবো, মানে সেভ করে রিভার্স অর্ডার হচ্ছে কেমনটা আসবে। দেখি করা পসিবল? জি স্যার। স্যার আবার স্যার কোশ্চেনটা বলেন তো। 10টা ইন্টিজারকে আমি ইনপুট হিসেবে নিব ইউজারের কাছ থেকে, এবং সেই 10টা ইনপুট আমি অ্যারেতে স্টোর করব। করার পরে সেই অ্যারে গুলাকে বা অ্যারের যে ভ্যালু গুলো আছে, এলিমেন্ট গুলো আছে, সেগুলোকে হচ্ছে আমি কপি করব। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আহ, take 10 integers input, 10 integer inputs from user and store them in an array. Now copy all the elements in another array and another array, but in reverse order. 10টা ইন্টিজার ইনপুট নিব ইউজারের কাছ থেকে, এবং সেগুলা হচ্ছে একটা অ্যারেতে আমি স্টোর করলাম। তারপরে আমি সবগুলাকে হচ্ছে কপি করব, যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে কপি করব, করে আরেকটা অ্যারেতে রাখবো, বাট রিভার্স অর্ডারে রাখবো। যেভাবে ইনপুট নিয়েছিলাম ইউজারের কাছ থেকে, তার রিভার্স অর্ডারে হচ্ছে আমি রাখবো, মানে ওগুলাকে হচ্ছে আমি দেখাবো। একদমই ইজি। প্রথমে 10টা আপনি ইনপুট নেন, নেয়ার পরে আরেকটা অ্যারে নিলেন, সো অ্যারেটাকে হচ্ছে জাস্ট লুপটা উল্টা উল্টা দিক থেকে ঘুরান, তাহলে হয়ে যাবে। জাস্ট লুপটা উল্টা দিক থেকে ঘুরায় ওই লুপের মধ্যে হচ্ছে রাখেন, কাজ শেষ। পারা যাবে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা জিনিস একটু দেখাই। আমি আমি আপনাদেরকে একটা হচ্ছে যে দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কটা হচ্ছে কি আপনারা সবাই হচ্ছে এতে করার চেষ্টা করবেন। তো উম, এখানে দেখেন মোট 29টার মতো প্রবলেম আছে। হ্যাঁ, এটা মোট 29টার মতো প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলো হচ্ছে আপনারা করার চেষ্টা করবেন। লোয়েস্ট নাম্বার, যেমন মনে করেন যে লোয়েস্ট নাম্বার বের করা বা হাইয়েস্ট নাম্বার বের করা, আপনারা এইখানেই হচ্ছে কোড কম্পাইল করতে পারবেন। এখানে লিখেই যে আপনারা যদি চান যে এখানেই কম্পাইল করবেন, এখানেও করতে পারেন, বা আপনারা নিজে করে হচ্ছে দেখতে পারেন। স্যার এই ওয়েবসাইট দিয়ে স্যার করছিলাম, সি এর গুলো সব প্র্যাকটিস করছিলাম। কি বলেন? বুঝিনি। কইছি স্যার এই যে ওয়েবসাইটটা দিলেন না, হ্যাঁ 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 হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে স্যার আমরা সি এর যে কোডগুলো ছিল ওগুলো স্যার রাজাক স্যার প্র্যাকটিস করেছিল, ওখান থেকে করছিলাম, কিন্তু সি প্লাস প্লাস করা হয় নাই। করেন, সমস্যা নেই। জি স্যার। তো আমি হচ্ছে যে এটা আপনাদেরকে দিয়ে দিই, যে আপনারা এটা হচ্ছে এই 29টা হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন। আর এটার রেজাল্ট এখানে দেয়া নাই, বাট যদি রেজাল্ট নিয়ে কাজ করতে চান তখন হচ্ছে যে, বা কোড না পারেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আরেকটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, যে ওয়েবসাইটটা হচ্ছে আপনাদের
একটু কাজে লাগবে। দুটা লিঙ্ক আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটা। সো এটার মধ্যে প্রত্যেকটার জন্য কোডের সলিউশনটাও আছে। স্যার ওখানেই তো স্যার ছিল স্যার সলিউশন। এখানে মেবি সলিউশন দেয়া নাই। স্যার এটা ওখানে হচ্ছে লেখা এডিটরে যে ওখানে হ্যাঁ ওই স্যাম্পল symbol সলিউশন আছে। হ্যাঁ স্যাম্পল সলিউশন আছে। সো আমি এটা দেখতে মানা করতেছি আর কি, যে মানে এটা হচ্ছে স্যাম্পল সলিউশন, যে কিভাবে করতে পারেন, ফুল সলিউশন না। সো এখানে হচ্ছে আবার ফুল সলিউশন দেয়া আছে। সো যাই হোক, আপনারা এখানে সলিউশন দেয়া আছে, যেটা দেয়া আছে ওটা এনাফ আর কি। স্যার এখানে আবার তো করে কি স্যার, অনেকে স্যার কোড কইরা নিচে এই দুটাই কমেন্ট করে, আপনার ওয়েবসাইটটা একটু অনেকগুলো কমেন্ট দেখা গেলেই কোড বোঝা যায়। হুম 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 ওটাই। সো এই দুটা ওয়েবসাইটে হচ্ছে যে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এই দুটো ওকে স্যার। ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। তো আপনাদের জন্য একটু সুবিধা হবে যে আপনারা প্র্যাকটিস করতে পারেন, জাস্ট এরেটা একটু। আচ্ছা, আজকে আরেকটা টপিক বাকি ছিল, সে জাস্ট এই টপিকটা একটু বলে দিই। সেটা হচ্ছে পয়েন্টার। সো পয়েন্টারটা হচ্ছে যে মেইনলি যে আমরা কি করি, মানে মেমোরিকে হচ্ছে যে আমরা চাই যে দেখতে, বা মেমোরিকে হচ্ছে আমরা পয়েন্ট করতে চাই, দেখাতে চাই যে, মানে আই মিন টু সে মেমোরির অ্যাড্রেসটা বা মেমোরির লোকেশনটা যদি আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা পয়েন্টারকে ইউজ করি। So C++ pointer are easy and fun to learn. Some C++ tasks are performed more easily with pointers and other C++ tasks such as dynamic memory allocation. তো আপনারা তার ডাইনামিক্যালি কোনো মেমোরি অ্যালোকেট করবেন বা মেমোরিতে রেখে কোনো কিছু মেমোরিকে পয়েন্ট করে দেখাবেন, সো তখন হচ্ছে কি আপনারা এই পয়েন্টার কি ইউজ করতে পারেন। As as you know, every variable is memory location and every memory location has its address. That means প্রত্যেকটা ভ্যারিয়েবলে কিন্তু আমরা যখন ডিক্লেয়ার করি, প্রত্যেকটা ভ্যারিয়েবলে কিন্তু কোনো না কোনো মেমোরিতে রাখা হয়, এবং প্রত্যেকটা মেমোরি কিন্তু একটা লোকেশন ক্যারি করে। দ্যাট মিন্স প্রত্যেকটা মেমোরিরই একটা লোকেশন বা লোকেশন অ্যাড্রেস আছে, ডিফাইন্ড হুইচ ক্যান বি অ্যাক্সেসড ইউজিং অ্যাম্পারসেন্ট অপারেটর, এবং সেটাকে আমরা ডিফাইন করতে পারি কি একটা অ্যাম্পারসেন্ট অপারেটর দিয়ে, which denotes an address in memory. That means হচ্ছে যে ওই মেমোরির মধ্যে যেটা রাখা আছে, ভেরিয়েবলের মধ্যে যেটা রাখা আছে, সেটা না কোনো অ্যাড্রেসকে দেখাচ্ছে। সো সেটা হচ্ছে কি আমরা এম্পারসেন্ট দিয়ে ডিক্লেয়ার করি। তো ধরেন যে একটা কোড দেওয়া আছে, সো ইনপুট স্ট্রিম বা আইও স্ট্রিম, এবং হচ্ছে যে আমরা মেমোরির মধ্যে নিলাম, মানে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল 1, আর একটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করলাম যে 10টার মতন ভ্যালু আছে। সো অ্যাড্রেস অফ ভেরিয়েবল 1 ভেরিয়েবল, যে ভেরিয়েবল 1 এর মানটা দেখেন, এখানে কিন্তু ভেরিয়েবল 1 এর মানটা কিন্তু না, এখানে কিন্তু ভেরিয়েবল 1 এর বা var 1 এর কি নেওয়া হচ্ছে, অ্যাড্রেস নেওয়া হচ্ছে। দেখেন আমি যদি এই কোডটাকে নিয়ে হচ্ছে রান করি, যদি এটা আউটপুট দেয়া আছে, বাট আমি যদি এটাকে নিয়ে রান করি, আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের আউটপুটে দুইটা জিনিস আসবে। দেখেন 0x69FCC, মানে এই জিনিসটা হচ্ছে কি, এটা বলা হয় হেক্সাডেসিমাল নাম্বার। হ্যাঁ, 0x69FCC, তো এফ এর উপর আর কিছু আসবে না। হ্যাঁ, তো এটাকে বলা হয় হেক্সাডেসিমাল অ্যাড্রেস। সো আমাদের কম্পিউটারের মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে হেক্সা পর্যন্ত আছে। তো এখন এটা কেন আসছে, এটা আসছে বিকজ অফ আমরা কিন্তু এখানে এন্ড বা এম পার্সেন্ট দিয়ে কিন্তু মেনলি বোঝাতে চেয়েছি যে এই ভেরিয়েবল 1টা কোথায় হচ্ছে সেভ হয়েছে, বা যে জায়গায় সেভ হয়েছে সেই জায়গাটার মেমোরি লোকেশনটা কি। দ্যাট মিনস আপনি বাসা থেকে কোথাও বের হয়েছেন, কোথাও যাবেন, সো আপনি লোকেশন, মানে লোকেশনটাকে ট্রেস করে কিন্তু আপনি যাচ্ছেন। দ্যাট মিনস বাসা থেকে যে ওই জায়গায় যে উঠবেন বা যে যে জায়গায় আপনি যেতে চাচ্ছেন, তো সেই জায়গাতে কি হচ্ছে আপনার লোকেশনটা কি, সেটাকে বেস করেই কিন্তু আপনি যাচ্ছেন। তো এই যে লোকেশনটা যে আপনি চাচ্ছেন বা লোকেশনটাকে আপনি চাচ্ছেন যে বের করতে, সেই লোকেশনটা বের করার জন্য কি আমরা এম পার্সেন্ট ইউজ করি। দ্যাট মিনস
আমি যদি এখানে এই পার্সেন্টটা দেই তাহলে এটা বোঝা যাবে কি যে আমার ভেরিয়েবল ওয়ানটা, যেমন ধরেন আমি এখানে আবার আমি লিখলাম হচ্ছে এন, সাপোজ ইট ইজ আর এন লিখলাম। আমি এন লিখে আমি যদি চাই যে এন এর হচ্ছে আমি ইয়া বের করব, অ্যাড্রেস বের করব, সো আউট দিয়ে হচ্ছে and n। তো এখন দেখবো 3টা আসবে। মানে আমি মেইনলি চাই যে আমার এই ভেরিয়েবলটা বা আমার এটা কোথায় হচ্ছে সেভ হয়েছে। দেখেন প্রথমে এটা আসলো, তারপরে হচ্ছে এটা আসলো, তারপরে হচ্ছে এটা আসলো। সো 3টা অ্যাড্রেস আমি দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটাই হচ্ছে কি অ্যাড্রেস, কোথায় হচ্ছে কি আমার সেভ করা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে কি আমি চাই দেখতে। সো অ্যাড্রেস দেখার জন্য বা আমার ভেরিয়েবলের মানটা ধরো আমি বললাম n ইজ ইকাল টু 20, এটা আমি বলতেছি যে n ইজ ইকাল টু 20, কোথাও না কোথাও কিন্তু n ইজ ইকাল টু 20টা সেভ হচ্ছে বা স্টোর হচ্ছে। সো n ইজ ইকাল টু 20টা যেখানে স্টোর হচ্ছে বা যে জায়গাটাতে কম্পিউটারে যে জায়গাটাতে স্টোর হচ্ছে, সো সেই অ্যাড্রেসটাই হচ্ছে কি আমাদের হচ্ছে 0 × f ইয়াটা। আমি একটু সহজভাবে বলি যে ধরেন আপনি n লিখছেন, n এর মান হচ্ছে লিখছেন 20। প্রথমে আপনি যে nটাকে ডিক্লেয়ার করছেন ইন্ট n, ইন্ট দিয়ে আপনি হচ্ছে দিয়েছেন n। এই যে আপনি ইন্ট n ডিক্লেয়ার করেছেন, এই ইন্ট n এর মান যে 20, সো 20টা ডিক্লেয়ার হওয়ার আগে nটা কিন্তু কোথাও না কোথাও সেভ হয়েছে। এখন যেখানে সেভ হয়েছে সেই জায়গাটার কিন্তু নাম আছে, তো সেই জায়গাটার অ্যাড্রেসটা হচ্ছে ধরেন এরকম 00f ডাবল ই সি, এটা হচ্ছে অ্যাড্রেসটা। সেই অ্যাড্রেসের মধ্যে এই জায়গা আপনার জন্য একটা জায়গা করা হয়েছে, সেই অ্যাড্রেসের মধ্যে হচ্ছে কিন্তু আপনি এই 20টাকে সেভ করতে পেরেছেন। তো 20টা কোথাও না কোথাও আছে, তো 20টা যেখানে আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে এটা, তো এটাকে বলা হয় পয়েন্টার, অর্থাৎ আমার মেমোরিটাকে পয়েন্ট করছে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, জি স্যার। তো জিনিসটা হচ্ছে কি আমাদের মেমোরি দেখানো স্যার হচ্ছে। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বল বল। স্যার আমরা সিতে যেমন পয়েন্টার ইউজ করছি, এটাও করছি, কিন্তু সিতে স্যার ওই আমরা ওই যে একটা ওই যে গুণ স্যার, চিহ্ন দিয়ে স্যার যে হ্যাঁ হ্যাঁ পয়েন্টার হ্যাঁ হ্যাঁ, করছি, এটা দেখাচ্ছি কি স্যার সি দেখাচ্ছি। প্লাস প্লাসে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যাবে। আছে নিচে আছে, আমি দেখাচ্ছি। সো হোয়াট ইজ পয়েন্টার, আমি কিন্তু এখনো পয়েন্টারে যাই নাই, জাস্ট খালি অ্যাড্রেসটা দেখিয়েছি, মানে লোকেশনটা দেখিয়েছি, মেমোরি অ্যাড্রেসটা দেখিয়েছি। এখন হচ্ছে পয়েন্টারে যাব। সো পয়েন্টারটা হচ্ছে কি যে পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুজ ভ্যালু ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। সো পয়েন্টারটা হচ্ছে কি ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা হচ্ছে কি আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেস। আচ্ছা, এটা আপনাদেরকে আগামী দিন দেখাই, হ্যাঁ, মাথাটা ব্যথা করতেছে, হ্যাঁ। তো আগামী দিন জিনিসটা দেখাচ্ছি আমি, হবে। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, আমি হচ্ছে যে ভিডিওটা আপনাদেরকে ইয়া করে দিবনি, শেয়ার করে দিবনি, আর আপনাদের টাইম যেটা আমি হচ্ছে ফিক্স করে দিচ্ছি। আমি রুটিনটা বানাচ্ছিলাম, বাট ওই মানে যেহেতু সবার রুটিনটা চেঞ্জ হয়ে গিয়েছে, তো রুটিনটা বানিয়ে আপনাদেরকে হচ্ছে যে আমি কাল পরশুর মধ্যে হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন রুটিনটা ইনশাল্লাহ। তো আমি আই হোপ সবাই হচ্ছে ইয়াটা দিয়ে দিয়েছেন, আপনাদের নেম আইডিটা দিয়ে দিয়েছেন।